তাহলে তোমাদের যেটা মানে হিস্ট্রি অফ কোয়ান্টাম মেকানিক্সই আছে হচ্ছে এইটুকু, এই যে এই মানে এই মানে এতটা হচ্ছে হিস্ট্রি অফ কোয়ান্টাম মেকানিক্স, হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট, আর তারপরে অ্যাকচুয়াল কোয়ান্টাম মেকানিক্স অ্যান্ড এটা হচ্ছে অ্যাপ্লিকেশন, এইগুলো মেনলি আছে। আচ্ছা, এইবার এইখানে কথা হচ্ছে যে এখানে দেখা যায় যে হয়তো দেখো এখানে কি বলেছে, ব্ল্যাক বডি রেডিয়েশন, তারপরে ফটো ইলেকট্রিক এফেক্ট, তারপরে বোর থিওরিতে চলে গেছে, কিন্তু এখানে কম্পটন এফেক্টটা লেখা নেই, তাই তো, এটা লেখা নেই। কিন্তু এইখানে কথা হচ্ছে যে দেখো এই জ্যামটা এমন পরীক্ষা, এইটা তো খুব একটা যে লোকে ইম্পর্টেন্স দিয়ে দেখে তো সেটা নয়, এটা খুব ছোট কমিউনিটির মধ্যে হয়, মানে কজনই বা কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়ছে, তাদের মধ্যে কজনই বা এমএসসি করবে বলে ঠিক করে, হ্যাঁ তাদের মধ্যে আবার এমএসসি করলো তাদের মধ্যে কজনই বা এইটা ভাবে যে আমাকে আইআইটিতে এমএসসি করতে হবে এবং আমার একটা ভালো ফিউচার দরকার, তাই না, সেই সংখ্যাটা তো খুবই কম। তো অ্যাজ এক্সপেক্টেড এই পরীক্ষার গুরুত্বটাও খুবই কম, মানে যদি তুমি মানে একটা টোটাল ইন্ডিয়ার রেসপেক্টে ভাবো তাহলে এই পরীক্ষার গুরুত্বটাও খুবই কম, যা মানে আনলাইক তোমার নিট বা আইআইটি যেই ওইগুলোর মতো। তো সেই জন্য এইখানে একদম যেটা সিলেবাসে লেখা থাকে সেটাই যে বেদবাক্য হবে এরকম ব্যাপার নয়, হ্যাঁ মানে ওটা দিয়ে দেবে, মানে তোমার কোয়ান্টাম এফেক্ট লেখা নেই কিন্তু কোয়ান্টাম মেকানিক্স আছে মানেই কোয়ান্টাম এফেক্টটাকে কোশ্চেন দিতেই পারে, তুমি সেইটা নিয়ে কিন্তু পরে কোনো ঝামেলা করতে পারো না, কারণ তোমাকে নিয়ে কেউ ইন্টারেস্টেড না, ঠিক আছে। তো সেই জন্য এটাও আমাদেরকে কভার করে নিতে হবে, জাস্ট এইটা। তো একই রকমভাবে এইখানেও যেগুলো আছে যে সরিঞ্জার ওয়েভ এখানে তো মোটামুটি সব বলা আছে। এরপর এখানে অপারেটর, এবার অপারেটর মানে অপারেটরের পরেই চলে গেছে পার্টিকেল ইন এ বক্সে, ঠিক আছে, কিন্তু তো সেটা তো যাওয়া যায় না, অপারেটর মানেই তার মধ্যে কি কি ঢুকে আছে, তোমরা এতদিন অবধি তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে গেছে যে অপারেটর মানেই এর মধ্যে মানে ফার্স্ট পস্টুলেট তো এখানেই হয়ে গেল, অপারেটর মানে এর মধ্যে সেকেন্ড পস্টুলেট অফ কোয়ান্টাম মেকানিক্স, থার্ড পস্টুলেট অফ কোয়ান্টাম মেকানিক্স, ফোর্থ পস্টুলেট, এইগুলো ঢুকে আছে, ঠিক আছে। তো তার মানে আমাকে হচ্ছে এইগুলো, তার মানে এই অপারেটরের মধ্যেই অ্যাকচুয়ালি পড়তে হবে সেকেন্ড পস্টুলেট, থার্ড পস্টুলেট, ফোর্থ পস্টুলেট, কমিউটেশন রিলেশন অ্যান্ড অল, এগুলো সব পড়তে হবে, যেগুলো এখানে মানে আলাদা করে লেখা নেই কিন্তু এই অপারেটর লেখা আছে মানেই বেসিক্যালি এগুলো সব আছে, কারণ এগুলো সব কিছু থেকেই কিন্তু কোশ্চেন আসে, হ্যাঁ কারণ এটা তো জ্যামের তো এই কোশ্চেন প্রায়ই দেখা যায়, কমিউটেশন রিলেশন নিয়ে তো প্রচুর মানে এমনিই কোশ্চেন দেখা যায়, আচ্ছা। তারপরে কি আছে দেখো, এখানে দেখো কি বলেছে, আছে হচ্ছে আমার পার্টিকেল ইন এ বক্স, তারপরে বলছে যে রেডিয়াল অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশন, মানে পার্টিকেল ইন এ বক্সের পরে ও যেন হাইড্রোজেন অ্যাটমে চলে যেতে চাইছে, বাট এটা অ্যাকচুয়ালি ট্রু নয়, এটা অ্যাকচুয়ালি পুরোটাই ধোকা, কারণ এর মধ্যে এসএইচও থাকে, এসএইচও যে থাকে তার প্রমাণ হচ্ছে তোমার ফোর্স কনস্ট্যান্ট, বন্ড লেন্থ, এগুলো দিয়ে কোশ্চেন থাকেই থাকে জ্যামে, প্রতি বছরে না থাকলে এক বছর বাদে বাদে থাকেই থাকে, কারণ আমি তো নিজে তোমাদের এই বইয়ের এই পাঠগুলো তো আমি করি, তো মানে অনেকটাই মানে সব পুরোটাই করি, লেখা টেখা সবই আমি করি, বাট মানে স্যারই মানে লিখে দেয় সেটাকে আমি করি, কিন্তু এই পার্টটা আমিই করি, তারপরে স্যার চেক করে এই মানে এই এমসিকিউ এর বা যত কোশ্চেন সলভের পার্টটা পুরোটা আমিই করি, তারপরে স্যার অবশ্যই চেক করে, সেই জন্যই অতটা ঠিক হয়। তো যাই হোক, বলাই বাহুল্য। তো তো কি বলে, সেই জন্য আমি আমি খুব ভালো করে তো ঘাটি ওই কোন ইয়ারে কি কোশ্চেন পড়েছে, তা আমি দেখেছি যে এইটা লেখা থাকে ওরকম, কিন্তু তোমার ওই ফোর্স কনস্ট্যান্ট, বন্ড লেন্থ, এগুলো নিয়ে কিন্তু ভালোই কোশ্চেন থাকে, বা এখানে লেখা আছে পার্টিকেল ইন এ 1D বক্স লেখা আছে, কিন্তু 2D 3D থেকে তোমার ওয়েভ ফাংশন দিয়ে দেয় যে 2 ডাইমেনশনাল পার্টিকেল ইন এ বক্সের ওয়েভ ফাংশন কোনটা হবে। তো এইগুলো কিন্তু মানে এইটা মানেই এটা নয়, মানে এইটা মানে এটা এইটাই মেনে নেওয়ার মতো কিছু নেই, এইটা এইটা জাস্ট বলে দিয়েছে তোমাকে বলার জন্য যে তুমি ওই দিকটা দেখতে পারো, তার মানে ওই মানে তোমাকে পুরোটাই দেখতে হবে, তার মানে পার্টিকেল ইনে 1D বক্স লেখা আছে, তার সাথে তোমাকে 2D 3Dও দেখতে হবে, আবার এসএইচও মডেল সেটাও পুরো দেখতে হবে, ঠিক আছে, সেটাও জ্যামের মতো করে যতটা দেখে নেওয়ার পুরো দেখতে হবে, যেটা এখানে লেখা নেই কিন্তু এগুলো থেকে কোশ্চেন আসে, ঠিক আছে। তারপরে তো হাইড্রোজেন অ্যাটম এবং সেখান থেকে এই ব্যাপারগুলো তো যা হয় সেগুলো তো হবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের সিলেবাসটা। তাহলে আমরা আজকে শুরু করি, তাহলে আমরা আজকে যতটা পারবো কভার করব, কারণ যেহেতু জ্যামের পড়া এটা, সেহেতু জাস্ট আমরা ওপর ওপর দিয়ে যাব, মেন আমাদের যেগুলো লাগে সেগুলো পড়বো, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখা যাক।
তাহলে করা যাক। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি, তাহলে প্রথমে হচ্ছে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট মানে ব্ল্যাক বডি, অ্যান্ড তারপরে যেগুলো আছে সেগুলো থেকে শুরু করা যাক। তাহলে প্রথম হচ্ছে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট। তাহলে প্রথমেই কি, প্রথমে 1 নম্বর কি ছিল, ব্ল্যাক বডি। ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন। ঠিক আছে এইটা। আচ্ছা, এই তোমরা আমার কথা শুনতে পাচ্ছ তো? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশনে, হ্যাঁ, তাহলে আমরা কি কি পড়েছিলাম? আচ্ছা, তাহলে প্রথমত ইম্পর্টেন্ট মানে জাস্ট বলে রাখছি যে কি, এটা প্রথম হয়েছিল হচ্ছে 1900 সালের 14 ডিসেম্বর। বিজ্ঞানী প্ল্যাঙ্ক গেভ হিজ রেভলিউশনারি আইডিয়া। এইটা, এবং সেটা কি ছিল, সেটা কিন্তু মেনলি ছিল যে এনার্জি এক্সচেঞ্জ ডেল্টা ইটা মানে কোয়ান্টাইজড হতে হয় n ইন্টু এইচ নিউ উইথ n ইকুয়ালস টু 1 2 3 ডট ডট ডট, এইভাবে এইটা ছিল মেন আইডিয়াটা। তো এইটা কিন্তু এমসিকিউ আসতেই পারে, হ্যাঁ, তো সেই জন্য এটা জাস্ট লিখে দিলাম যে এনার্জি এক্সচেঞ্জটা হয় n ইন্টু এইচ নিউ, এইভাবে হয়, যেখানে নিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য ইনসিডেন্ট রেডিয়েশন, আর এনটা হচ্ছে কোয়ান্টাম নাম্বার, মানে এন থেকেই ওই এনার্জি ইজ কোয়ান্টাইজড, মানে ক্লাসিক্যাল মেকানিক্স যেটা বলে এসছে যে এনার্জি ইজ কন্টিনিউয়াস, বাট এই প্রথম কেউ একজন বলল, হ্যাঁ, যে এনার্জি ইজ কোয়ান্টাইজড। তাহলে এই কোয়ান্টাইজড ব্যাপারটা যে আসে সেটাই এন থেকেই ঢুকছে কোয়ান্টাইজড ব্যাপারটা, এবং এইটা দেওয়ার পরেই সমস্ত প্রবলেমগুলো ক্লাসিক্যাল মেকানিক্স এক্সপ্লেন করতে পারছিল না, সাচ অ্যাজ ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন, ফটো ইলেকট্রিক এফেক্ট, কম্পটন এফেক্ট, এইগুলো, বা আরও ওই হিট ক্যাপাসিটি অফ সলিড, তারপরে হচ্ছে কি টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ হিট ক্যাপাসিটি অফ সলিড, তারপরে হচ্ছে তোমার হাইড্রোজেন অ্যাটম স্পেকট্রা, এইগুলো সব এই 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 ইকুয়েশনটা আসার পর বাকি সবগুলো জাস্ট লাইক একদম পুরো তুড়ি মেরে সলভ হয়ে গেল কাইন্ড অফ ব্যাপার। তো এইটা হচ্ছে সেই আইডিয়া। আচ্ছা, তাহলে এবার ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশনে ফিরে যাই। তাহলে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশনে প্রথম যদি আমাদেরকে একদম ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশনকে যদি জাস্ট জিস্ট করতে হয়, জাস্ট জ্যাম বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে যাওয়ার আগে যাওয়ার আগে যতটুকু মনে রাখতে হবে সেইটুকু যদি জিস্ট করতে হয়, তাহলে সবার প্রথমে কি আসে, সেটা হচ্ছে 3 ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন। তাহলে সেগুলো কি কি? তাহলে 3 important characteristic features of black body। এইটা, তাহলে এটা কি কি? প্রথমত 1 নম্বর হচ্ছে কি, যে এনার্জি এমিটেড পার ইউনিট টাইম, মানে আর কি এনার্জি এমিটেড পার ইউনিট টাইম উইদিন দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ, মানে বা উইদিন দ্য অ্যাট দ্য ফ্রিকোয়েন্সি নিউ, যেটা নাকি হচ্ছে রো নিউ, সেটা দিস ইনক্রিজেস উইথ ইনক্রিজিং ফ্রিকোয়েন্সি, রিচেস অ্যাট এ ম্যাক্সিমাম ভ্যালু অ্যান্ড দেন ডিক্রিজেস। অথবা যদি আমি ইন টার্মস অফ ওয়েভলেন্থ বলি, তাহলে কি, তাহলে হচ্ছে এনার্জি এমিটেড পার ইউনিট ভলিউম অ্যাট এ ওয়েভলেন্থ ল্যামডা হুইচ ইজ রো ল্যামডা, সেই রো ল্যামডা ডিক্রিজেস উইথ ডিক্রিজিং সেই রো ল্যামডা ইনক্রিজেস উইথ ডিক্রিজিং ল্যামডা উইথ ডিক্রিজিং ওয়েভলেন্থ, রিচেস অ্যাট এ ম্যাক্সিমাম ভ্যালু অ্যান্ড দেন ডিক্রিজেস। তাহলে কি, তাহলে প্লটগুলো করলে এটা পরিষ্কার বোঝা যাবে। জাস্ট প্লটগুলো দিয়ে কোশ্চেন আসে, যে বলে দেয় রো নিউ ভার্সেস নিউ প্লটটা এর মধ্যে কোনটা হবে বলো। তাহলে কি হবে, এই যে রো নিউ ভার্সেস নিউ কেমন হয়, ঠিক এইরকমভাবে বাড়ে, ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছায়, তারপরে ডিক্রিজ করতে শুরু করে এইটা। তাহলে যেখানে এইটা কি, এইটা হচ্ছে নিউ ম্যাক্স, এইটা বেসিক্যালি নিউ ম্যাক্স, যেটা কি, যেটা হচ্ছে
দ্য ভ্যালু অফ ফ্রিকোয়েন্সি অ্যাট হুইচ এনার্জি ডেন্সিটি ইজ ম্যাক্সিমাম, সেটা হচ্ছে নিউ ম্যাক্স। আর ইন টার্মস অফ ওয়েভলেন্থ কি বললাম, ইন টার্মস অফ ওয়েভলেন্থ কি বললাম, সেটা হচ্ছে মানে এইদিকে যদি ল্যামডা থাকে, সরি এইদিকে যদি ল্যামডা থাকে, তাহলে এই ল্যামডাটা কমার সাথে সাথে মানে এই ওয়েভলেন্থটা কমার সাথে সাথে এই রো ল্যামডা যেটা সেটা বাড়ে, একটা ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছায়, তারপরে ডিক্রিজ করতে শুরু করে, এরকম একটা ব্যাপার। তাহলে এইটা হচ্ছে রো ল্যামডা। এটা ছিল ফার্স্ট ফিচার অফ ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন। এবং এইখানে যেটা ছিল এইটা হচ্ছে বেসিক্যালি আমার দিচ্ছে ল্যামডা ম্যাক্স এইটা। এবং এই দুটোতেই টেম্পারেচার ইজ ফিক্সড, টেম্পারেচার ফিক্সড এবং ফর এ ফিক্সড মানে যে কোনো ফিক্সড একটা এর জন্য মানে যে কোনো ব্ল্যাক বডি পারফেক্ট ব্ল্যাক বডির জন্য অ্যাট এ ফিক্সড টেম্পারেচার এই দুটো দেখা যায়, হুইচ ইজ দ্য ফার্স্ট ফিচার অফ ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন। আচ্ছা, সেকেন্ড ফিচার কী ছিল? সেকেন্ড ফিচার ছিল হচ্ছে এই টেম্পারেচারের ভ্যারিয়েশন, যে কোনো একটা পারফেক্ট ব্ল্যাক বডির জন্য যদি আমি টেম্পারেচার ভ্যারি করি তাহলে এই প্লটগুলো আমার দেখতে কেমন হবে, সেটা ছিল সেকেন্ড ফিচার। তাহলে সেকেন্ড ফিচারটা কেমন ছিল? সেকেন্ড ফিচারটা কেমন ছিল, কি ছিল, যে টেম্পারেচার যদি বাড়ানো হয় তাহলে ওই রো নিউ যেটা সেটা বেসিক্যালি বাড়ে এবং একটা ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছায় এবং ডিক্রিজ করে। মানে নেচার অফ দ্য ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশনটা একই থাকে, বাট কি হয়, এরিয়া আন্ডার দ্য কার্ভটা ইনক্রিজ করে যায়, যে কারণে কি হয় ওই আমার মানে যেটা বেসিক্যালি আমার নিউ ম্যাক্স যেটা বা বেসিক্যালি যেটা আমার হচ্ছে গিয়ে ল্যামডা ম্যাক্স যেটা মানে বেসিক্যালি সেটা হচ্ছে ডিক্রিজ করে যায়, মানে ল্যামডা ম্যাক্স যেটা সেটা ডিক্রিজ করে বা নিউ ম্যাক্স যেটা সেটা বেড়ে যায়, সো দ্যাট টি ইন্টু ল্যামডা ম্যাক্স ইকুয়ালস টু কনস্ট্যান্ট থাকে। এটা হচ্ছে সেকেন্ড ফিচার অফ ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন। তাহলে কি ছিল, মানে রো নিউ যেটা সেটা হচ্ছে গিয়ে যদি T1 টেম্পারেচারে যদি এইরকম হয় তাহলে T2 টেম্পারেচারে ওটা ছিল হচ্ছে এইভাবে গিয়ে এইরকমভাবে এসে এরকম ছিল। তাহলে এইটা যদি আমার মানে নিউ ম্যাক্স হয় অ্যাট টেম্পারেচার T1, মানে এটা হচ্ছে T1, এটা T2, এইটা হচ্ছে গিয়ে আমার নিউ ম্যাক্স অ্যাট টেম্পারেচার T2 এইটা হয়। অথবা যদি আমি ইন টার্মস অফ ল্যামডা বলি, ইন টার্মস অফ ওয়েভলেন্থ যদি বলি, তাহলে আমার কি হবে, রো ল্যামডা, এদিকে নিউ প্লট করছি আর এদিকে ল্যামডা প্লট করছি, সেটা কেমন, T1 টেম্পারেচারে যদি ব্যাপারটা এইরকম হয় তাহলে T2 টেম্পারেচারে ব্যাপারটা হচ্ছে গিয়ে এইরকম হচ্ছে। মানে এইটা যদি এইখানে বেসিক্যালি মানে সরি এটা একটু ভুল হলো আঁকাটা, এটা যদি বাড়ে তাহলে ওটাকে কমতে হবে। T1 টেম্পারেচারে যদি এরকম হয়, T2 টেম্পারেচারে এটা বেড়ে এসে এরকম হবে। মানে এইটা যদি আমার ল্যামডা ম্যাক্স অ্যাট T1 হয়, এটা হচ্ছে T1, এটা T2 হবে, যেখানে T2টা এইটা ল্যামডা ম্যাক্স অ্যাট T2 হবে, such that T ইন্টু ল্যামডা ম্যাক্স ইকুয়ালস টু কিন্তু কনস্ট্যান্ট, এইটা থাকতে হবে। এটা হচ্ছে কি, এইটা হচ্ছে ভিন্স ডিসপ্লেসমেন্ট ল বা ভিন্স ডিস্ট্রিবিউশন ল, বা এটা বেসিক্যালি ডিসপ্লেসমেন্ট ল, যেটা বলছে যে টি ইন্টু ল্যামডা ম্যাক্সটাকে কনস্ট্যান্ট থাকতে হবে। তার মানে কি টি প্রপোর্শনাল টু বেসিক্যালি 1/ল্যামডা ম্যাক্স হচ্ছে, কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে সেকেন্ড ফিচার অফ ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন। আর থার্ড ফিচারটা কি ছিল, থার্ড ফিচারটা ছিল যে ডিস্ট্রিবিউশন ইজ ইউনিভার্সাল। মানে তুমি যদি মানে বেসিক্যালি এই ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভ যেটা সেটা ম্যাটেরিয়ালের ওপর, মানে ব্ল্যাক বডিটা কোন মানে 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 ম্যাটেরিয়ালটাকে একটা পারফেক্টলি ব্ল্যাক বডি হতে হবে, দ্যাটস ইট। সেটা কি দিয়ে তৈরি সেটার উপর ডিপেন্ড করে না। মানে এই ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভ যেটা বা ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন ডাজ নট ডিপেন্ড অন দ্য ম্যাটেরিয়াল বাই হুইচ দ্য ব্ল্যাক বডি ইজ মেড অফ। এটা হচ্ছে থার্ড ফিচার।
তাহলে কি সেটাকে জাস্ট ছোট করে যদি এক কথায় লিখতে হয় সেটা কি, ডিস্ট্রিবিউশন ইজ ইউনিভার্সাল। এইটা তাহলে এটা হলো তিনটে ফিচার অফ ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন। এরপর নেক্সট কি আসলো, নেক্সট হচ্ছে ব্ল্যাক বডিকে আমাদের ব্যাখ্যা করতে হবে। মানে ব্ল্যাক বডি যে এত কিছু, এগুলো হচ্ছে সব এক্সপেরিমেন্টাল ফাইন্ডিং। তাহলে যে এক্সপেরিমেন্টাল ফাইন্ডিংগুলো পেলাম তাহলে সেগুলোকে এবার থিওরিটিক্যালি প্রুফ করতে হবে। তার জন্য এবার এক এক করে লোকে আসতে শুরু করলো। তাহলে প্রথমে কি এসেছিল, প্রথমে হচ্ছে র্যালে অ্যান্ড জিন। র্যালে অ্যান্ড জিন প্রথম। র্যালে অ্যান্ড জিন কি বললো, বললো যে ব্ল্যাক বডি যেটা কিনা হচ্ছে ওই বেসিক্যালি ব্ল্যাক বডিটা মানে যে এক একটা অ্যাটম দিয়ে তৈরি, সেই এক একটা অ্যাটম হচ্ছে একটা ক্লাসিক্যাল অসিলেটর এবং তারা ক্লাসিক্যাল ইকুইপার্টিশন প্রিন্সিপাল মেনে চলে। তো এই সমস্ত কিছু বলে টোলে তারা ও যেটা বললো যে রো নিউ ডি নিউ মানে এনার্জি এমিটেড পার ইউনিট টাইম এনার্জি এমিটেড পার ইউনিট, সরি এটা হচ্ছে মানে এনার্জি এমিটেড পার ইউনিট ভলিউম, এনার্জি এমিটেড পার ইউনিট ভলিউম উইদিন দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ, যেটা হচ্ছে বেসিক্যালি রো নিউ ডি নিউ। এইটা কি, এইটা হচ্ছে 8 পাই কে টি নিউ স্কোয়ার বাই সি কিউব ডি নিউ, এইটা বললো। আর এখান থেকে এটাকে যদি আমি ল্যামডার রেসপেক্টে করি তাহলে রো ল্যামডা ডি ল্যামডা বলেছিল, মানে আসছিল বেসিক্যালি 8 পাই কে টি বাই ল্যামডা টু দি পাওয়ার 4 ডি ল্যামডা, এইটা ছিল। এবং এখান থেকে কি দেখা গেল যে এই অনুযায়ী মানে এই ফর্মুলাটাকে মেনে নিয়ে যদি আমি ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশনের প্রথম ফিচারটাকে আঁকতে চাই, মানে রো নিউ ভার্সেস নিউ প্লটকে যদি আঁকতে চাই, তাহলে এটা কি দেখা যাচ্ছে, লো ফ্রিকোয়েন্সি রিজিয়ানে এটা ভালোই মেনে চলছে, মানে রো নিউটা ইজ প্রপোর্শনাল টু নিউ স্কোয়ার হচ্ছে, তার মানে লো ফ্রিকোয়েন্সি রিজিয়ানে এটা অ্যাকচুয়ালি এইরকমই দেখতে হচ্ছে। বাট যদি হাই ফ্রিকোয়েন্সি রিজিয়ানে যদি যাই তাহলে দেখা যাচ্ছে এটা ডাইভার্জ করে যাচ্ছে, মানে নিউ টেন্স টু ইনফিনিটিতে রো নিউটা ইনফিনিটি হয়ে যাচ্ছে। কিন্তু আমরা কি দেখেছি, হাই ফ্রিকোয়েন্সি রিজিয়ানে রো নিউটা অ্যাকচুয়ালি ডিক্রিজ করার কথা। তার মানে এটা হাই ফ্রিকোয়েন্সি রিজিয়ান মানে হচ্ছে বেসিক্যালি, হ্যাঁ মানে বেসিক্যালি হচ্ছে হাই এনার্জি রিজিয়ানে, সেইখানে কিন্তু এ করতে পারছে না, মানে এই এনার্জিটা এই ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশনটাকে ব্যাখ্যা করতে পারছে না। হাই ফ্রিকোয়েন্সি বা লোয়ার ওয়েভলেন্থ, হাই ফ্রিকোয়েন্সি মানে লোয়ার ওয়েভলেন্থ, তার মানে লোয়ার ওয়েভলেন্থ রিজিয়ানে এই ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশনকে ব্যাখ্যা করতে পারছে না। এবং তাহলে হাই ফ্রিকোয়েন্সি রিজিয়ান বা লোয়ার ওয়েভলেন্থ রিজিয়ান মানে কোন রিজিয়ান, আল্ট্রাভায়োলেট রিজিয়ানে ইট ফেলস টু এক্সপ্লেন দ্য ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন। সেই জন্য এখান থেকে আমরা কি পেলাম, ইউভি ক্যাটাস্ট্রফে, এইটা পেলাম ইউভি ক্যাটাস্ট্রফে। ঠিক আছে, তাহলে হয়ে গেল। আচ্ছা, তাহলে র্যালে ইঞ্জিন হয়ে গেল, এর আর কিছু আমাদের জানার দরকার নেই। তারপরে কি আসলো, যখন র্যালে জিন এটা পাচ্ছে না তখন মানে সাথে সাথেই আরো অনেকে আসলো, শুধু তো র্যালে জিন আসেনি। এবার কি আসলো, তারপরে আসলো ভিন্স ডিসপ্লেসমেন্ট ল বা ভিন্স ডিস্ট্রিবিউশন ল। ভিন্স এসে কি করলো, ভিন্স এসে প্রথমে একটা ফিটিং ফর্মুলা দিয়ে দিল। জাস্ট এই এক্সপেরিমেন্টাল প্লটগুলোকে মাথায় রেখে ভিন্স এসে প্রথমেই একটা ফিটিং ফর্মুলা দিয়ে দিল এবং সেই ফিটিং ফর্মুলা থেকে ল্যামডা ম্যাক্সকে বের করে টি ইন্টু ল্যামডা ম্যাক্স ইকুয়ালস টু একটা যে কনস্ট্যান্ট হবে সেটা বুঝিয়ে দিল, সেটাও করে দিল। তাহলে কি করলো, তাহলে সেকেন্ড হচ্ছে ভিন্স ডিসপ্লেসমেন্ট ল, মানে বেসিক্যালি ডিস্ট্রিবিউশন ল। প্রথমে ডিস্ট্রিবিউশন ল, ভিন্স ডিস্ট্রিবিউশন লটা কি ছিল, যে রো ল্যামডা ডি ল্যামডা ইকুয়ালস টু এ বাই ল্যামডা টু দি পাওয়ার 5 ই টু দি পাওয়ার মাইনাস বি বাই ল্যামডা টি ডি ল্যামডা, এটা ছিল ভিন্স ডিসপ্লেসমেন্ট ল। এবং এখান থেকে কি করলো, ওই যে দ্য ভ্যালু অফ ল্যামডা অ্যাট হুইচ রো ল্যামডা ইজ ম্যাক্সিমাম, সেটা বের করতে গেলে আমাদেরকে কি করতে হবে, ডি রো ল্যামডা বাই ডি ল্যামডা ইকুয়ালস টু 0 বসাতে হবে। সেইটা বসিয়ে আমরা যেটা পেলাম, যে এখান থেকে যেটা পাওয়া যাবে যে টি ইন্টু ল্যামডা ম্যাক্স সেটা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এইটা প্রমাণ করে দিল, এইটা হচ্ছে ভিন্স ডিসপ্লেসমেন্ট ল, এটা প্রমাণ করে দিল। আচ্ছা, এবং এইটা প্রমাণ করা মানে কি হলো, মানে সেকেন্ড ফিচার অফ
ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন ইন টার্মস অফ ওয়েভলেন্থ সেটা প্রমাণ হয়ে গেল যে টেম্পারেচার যদি বাড়াই তাহলে ল্যামডা ম্যাক্সটা কমে যাবে, সেইটাও ঠিক করে প্রমাণ করতে পারলো। এবং এই কনস্ট্যান্টের ভ্যালুটাও ক্যালকুলেট করে দিল, যেটা কি, সেটা হচ্ছে টি ইন্টু ল্যামডা ম্যাক্স ইকুয়ালস টু 2.89 ইন্টু 10⁻³ মিটার কেলভিন। এইটা একটু মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে, ঠিক আছে, কারণ এটা যেন পরীক্ষায় সবসময় করে দেখতে না হয়। তাহলে এইটা বার করে দিল, ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, এরপরে কি আসলো, ভিন্স তাহলে সেকেন্ড ফিচারটাকে এক্সপ্লেন করতে পারলো, তাহলে র্যালে জিন, ভিন্স এগুলো আসলো। এরপরে কি আসলো, এরপরে আসলো স্টিফেন অ্যান্ড বোলজম্যান, তারা থার্মোডাইনামিক পয়েন্ট অফ ভিউ থেকে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশনটাকে এক্সপ্লেন করতে চাইলো। তাহলে নেক্সট আসলো যে স্টিফেন অ্যান্ড বোলজম্যান ল যেটাকে বলে, তারা কি বললো, তারা বললো যে এক্সাইটমেন্ট মানে কি, বেসিক্যালি এটা হচ্ছে এনার্জি ফ্ল্যাক্স টাইপের, মানে এনার্জি এমিটেড পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া, সেইটা। তার মানে ওই এক্সাইটমেন্ট যেটা, সেটা হয় হচ্ছে অ্যাবসলিউট টেম্পারেচারের ফোর্থ পাওয়ারের সাথে প্রপোর্শনাল, মানে ইকুয়ালস টু সিগমা T⁴, যেখানে এই সিগমাটা হচ্ছে ওই স্টিফেন বোলজম্যান কনস্ট্যান্ট, যার ভ্যালু হচ্ছে 5.67 ইন্টু 10⁻⁻8 জুল পার মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স কেলভিন টু দি পাওয়ার -4। এটাও হচ্ছে আর একটা ভ্যালু যেটা কিন্তু মনে রাখতে হবে, যেটা অবশ্যই মনে রাখতে হবে, কারণ এটা থেকে এমসিকিউ আসতেই পারে 1 নম্বরের কিছু। তো এইটা হচ্ছে এমটি ইকুয়ালস টু সিগমা T⁴, এইটা বললো। এবং এখান থেকে আরও দেখালো যে আমরা এনার্জি ডেন্সিটি নিয়েও কথা বলতে পারি, যেটা হচ্ছে এনার্জি এমিটেড পার ইউনিট ভলিউম, যেটা মানে সেটা ইটি, হ্যাঁ, এইটা ই বারটি, সেইটা ইকুয়ালস টু হচ্ছে এ ইন্টু T⁴, যেখানে এ আর সিগমার মধ্যে রিলেশনটা হচ্ছে সিগমা ইকুয়ালস টু 1/4 সি ইন্টু এ। এই রিলেশনগুলো কিন্তু দেখালো, দেখিয়ে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশনটাকে ব্যাখ্যা করতে চেয়েছিল। কিন্তু সেখানেও কি দেখা গেছিল, এখানেও দেখা গেছিল আমি যদি মানে মানে ও এটা বলেছিল, এটা আর কি বলেছিল যে মানে টোটাল এনার্জি ডেন্সিটি, যেটা ইটিটা ছিল বেসিক্যালি টোটাল এনার্জি ডেন্সিটিটা কিন্তু এ ইন্টু T⁴ হওয়া উচিত। কিন্তু এখানেই প্রবলেমটা হলো, র্যালেজিন যেটা দেখাচ্ছিল যে র্যালেজিনের ফর্মুলা যদি আমরা নিই, তাহলে টোটাল এনার্জি ডেন্সিটি, যেটাকে আমি 0 থেকে ইনফিনিটি অবধি যদি ইন্টিগ্রেট করি, তাহলে কিন্তু ওটা ডাইভার্জ করে যাচ্ছিল, যেটা স্টিফেন বোলজম্যান ল, যেটা থার্মোডাইনামিক পয়েন্ট অফ ভিউ থেকে ব্যাখ্যা করতে চেয়েছিল, সেটা কিন্তু পাওয়া যাচ্ছিল না। তখনই ওই ইউভি ক্যাটাস্ট্রফের ব্যাপারটা আসলো, তখনই লোকে রিথিঙ্ক করতে শুরু করলো, ঠিক আছে। তাহলে এই ছোট ছোট ব্যাপারগুলোর ভেতরে লুকিয়ে আছে, তো এইগুলো একটু মনে রাখতে হবে, তাহলে হয়ে গেল। তাহলে এরপরে তখন আসলো ফাইনালি প্ল্যাঙ্কস ফর্মুলা আসলো, যে বলল যে এনার্জি, আসল প্রবলেমটা লুকিয়ে আছে এনার্জিতে। ক্লাসিক্যাল মেকানিক্সে এনার্জি এক্সচেঞ্জ টেক্স প্লেস কন্টিনিউয়াসলি, বাট অ্যাকচুয়ালি এনার্জি কন্টিনিউয়াসলি এক্সচেঞ্জ হয় না, এনার্জি এক্সচেঞ্জটা হয় কোয়ান্টাইজড হয়েতে, এবং যেটা ওই ডেল্টা ইটা যেটা, সেটা এন ইন্টু এইচ নিউ হয়, যেখানে এনটা হচ্ছে এই কোয়ান্টাইজ ব্যাপারটাকে মানে ইনক্লুড করছে ইন দ্য এনার্জি। এটা হচ্ছে ব্যাপার করে। তাহলে প্ল্যাঙ্ক ফাইনালি কি ফর্মুলা দিল, ফাইনালি যেটা আসলো, প্ল্যাঙ্কস ফর্মুলা, সেটা কি, সেটা হলো হচ্ছে রো নিউ ডি নিউ, এইটা ইকুয়ালস টু 8πh নিউ কিউব বাই সি কিউব ডি নিউ বাই e⁻h নিউ বাই কেটি -1। এইটা কি করে আসলো, একটুখানি জাস্ট টু মেমোরাইজ, যে ওই র্যালে ইঞ্জিন কি ধরেছিল, যে মানে এক একটা মলিকুল, এক একটা ব্ল্যাক বডি, যার এক একটা অ্যাটম হচ্ছে মানে এক একটা অ্যাটম হচ্ছে 1 ডাইমেনশনাল একটা সিম্পল হারমোনিক অসিলেটর করে, এবং সেখানে যদি টোটাল মানে 3n নাম্বার অফ অ্যাটম, মানে n নাম্বার অফ যদি অ্যাটম থাকে, তাহলে এক একটা মলিকুলে 3টে করে ট্রান্সলেশন, এক একটা অ্যাটমে 3টে করে ট্রান্সলেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম থাকবে। তার মানে সেখান থেকে 3টে, এক একটা অ্যাটম মানে 3টে
ওয়ান ডাইমেনশনাল সিম্পল হারমোনিক অসিলেটর, তাহলে যদি এন নাম্বার অফ অ্যাটম থাকে তাহলে 3n নাম্বার অফ ওয়ান ডাইমেনশনাল অসিলেটর, এবং তারা যেহেতু ক্লাসিক্যাল অসিলেটর সেই জন্য তারা ক্লাসিক্যাল ইকুইপার্টিশন প্রিন্সিপাল মেনে চলে, যাদের এনার্জিগুলো হাফ কেভিটি করে হয়। কিন্তু প্ল্যাঙ্ক বলল যে না, তারা ক্লাসিক্যাল অসিলেটর না, তারা অ্যাকচুয়ালি কোয়ান্টাম মেকানিক্যাল অসিলেটর, এবং যে কারণে তাদের এনার্জি এক্সচেঞ্জটা কোয়ান্টাম ওয়েতে হয়, মানে কোয়ান্টাইজড ওয়েতে হয়। সেই জন্য ওই অ্যাভারেজ এনার্জি পার অসিলেটর যেটা, সেইটা চেঞ্জ হয়ে যায়। সেইটা চেঞ্জ হয়ে গিয়ে এখানে যেটা আসে ওই 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 আর কি বেসিক্যালি এইচ নিউ বাই ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি -1, এইটা হয় হচ্ছে অ্যাভারেজ এনার্জি পার অসিলেটর। সেইটা এর সাথে গুণ করা হয়, গুণ করে রো নিউ ডি নিউটা এইটা পাওয়া যায়, যেটা ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশনকে পারফেক্টলি এক্সপ্লেন করতে পারে, ইরেসপেক্টিভ অফ হাই ফ্রিকোয়েন্সি রিজিয়ান বা লো ফ্রিকোয়েন্সি রিজিয়ান। ঠিক আছে, তাহলে এটা হলো অর এখানে রো ল্যামডা ডি ল্যামডা, সেইটা কি 8πhc বাই ল্যামডা টু দি পাওয়ার 5 ডি ল্যামডা বাই ই টু দি পাওয়ার hc বাই ল্যামডা কেটি -1, এইটা হয়। ঠিক আছে, তাহলে এটা এখান থেকে পরিষ্কার ব্যাখ্যা করা গেল। আচ্ছা, তাহলে কিভাবে ব্যাখ্যা করা গেল সেটা জাস্ট একটু মনে রাখার জন্য, যে ওই কোয়ান্টাম SHO ধরে নেওয়া হলো, যাদের এনার্জি EV হচ্ছে V প্লাস হাফ H নিউ করে উইথ V ইকুয়ালস টু 0 1 2 3 ডট ডট ডট, এইটা হয়। এবার তোমরা কোন সেম জানো? তোমরা 5th সেম না? তোমরা যারা সিউ তারা তো এই সেমে এইগুলো পড়বে, SHOটা পড়বে, হ্যাঁ স্যার পড়াবে। হ্যাঁ, আর যারা আদার দেন সিউ তারা তো জানো অলরেডি। তাহলে এইটা হয়। তাহলে এবং সেখান থেকে ওই অ্যাভারেজ এনার্জি পার অসিলেটর সেটা যেটা বেরোয়, সেটা বেরোয় হচ্ছে হাফ এইচ নিউ প্লাস এইচ নিউ বাই ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি -1, এইটা বেরোয়। এই যে হাফ এইচ নিউটা একটা থাকে, যেটা এখানে বেসিক্যালি মানে করা হয়েছে, তোমার হচ্ছে নেগলেক্ট করা হয়েছে। তার কারণ হচ্ছে এটা হচ্ছে 0 পয়েন্ট এনার্জি, এটা হচ্ছে একটা মানে যে একটা সিস্টেমের মিনিমাম যে এনার্জি সেটা থাকে। তো সেই জন্য এটাকে জাস্ট মানে এটা অলরেডি আছে, সেই জন্য এটাকে জাস্ট ইগনোর করা হয়েছে, করে শুধু এইটা নেওয়া হয়, নিলে এই অ্যাভারেজ এই রো নিউ ডি নিউটা এইটা পাওয়া যায়। তো এইটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে এখান থেকে কি হয়, এই প্ল্যাঙ্ক ফর্মুলা থেকে অ্যাকচুয়ালি আমরা কোথায় কোথায় পৌঁছাতে পারি, কিভাবে, যে প্ল্যাঙ্ক ফর্মুলা থেকে যদি আমরা লো ফ্রিকোয়েন্সি অর লং ল্যামডার দিকে যাই, তাহলে আমরা পৌঁছাবো হচ্ছে আর যে ফর্মুলাতে। এইগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। তাহলে আমরা পৌঁছাবো র্যালেজিন ফর্মুলাতে। যদি আমরা হাই ফ্রিকোয়েন্সি অর লো ল্যামডা বা শর্টার ল্যামডাতে যাই, তাহলে আমরা পৌঁছাবো উইন্স ডিসপ্লেসমেন্ট মানে উইন্স ডিস্ট্রিবিউশন ল বা ডিস্ট্রিবিউশন ল, সেখান থেকে উইন্স ডিসপ্লেসমেন্ট ল, এইটাতে পৌঁছাবো। এগুলো সব তখন দেখিয়েছিলাম যখন পড়ানো হয়েছিল। আর এইখান থেকে আমরা এইটাকেও পরিষ্কার ব্যাখ্যা করতে পারি যে ই মানে টোটাল এনার্জি ডেন্সিটি, সেটা হচ্ছে 0 টু ইনফিনিটি রো নিউ ডি নিউ, এইটা ইকুয়ালস টু কিন্তু একদম A ইন্টু টি টু দি পাওয়ার 4 হয়, যেখানে এর একটা ভ্যালু থাকে, সেটা পরিষ্কার বেরিয়ে যায়, হুইচ ইজ দ্য স্টিফেন বোলজম্যান ল। তাহলে প্ল্যাঙ্ক ফর্মুলা থেকে আমরা এইরকমভাবে, তাহলে এইগুলো কোশ্চেনগুলো আসতেই পারে যে প্ল্যাঙ্ক ফর্মুলা থেকে র্যালে জিন্সে আমরা কোন রিজিয়ানে পৌঁছাতে পারি, বা উইন্সে কোন রিজিয়ানে পৌঁছাতে পারি, বা এটা কিভাবে আসতে পারে। তাহলে শুধু এই জিনিসগুলো মনে রাখলেই হবে। ঠিক আছে, তাহলে হয়ে গেল এটা ব্ল্যাক বডি। আচ্ছা, এরপর কি, এরপরে নেক্সট কি ছিল? তাহলে ব্ল্যাক বডি সম্পর্কে কিন্তু আর কিছু নেই, এইটুকু মনে রাখলেই হবে। এই ফর্মুলাগুলো, এই 3টে ফিচার,
তিনটে ফিচারের পর হচ্ছে এই ফর্মুলাগুলো এবং এই ফর্মুলার প্রবলেমগুলো, এই ইউভি ক্যাটাস্ট্রফিটা মনে রাখলাম। তারপরে আমি আসলাম হচ্ছে ভিন্স ডিসপ্লেসমেন্ট ল, সেখানে এইটা মেনলি মনে রাখবো। তারপরে স্টিফেন বোলজম্যান ল, যেখানে এইটা মেনলি মনে রাখবো। তারপরে আসবো হচ্ছে প্ল্যাঙ্ক ফর্মুলা, যেখানে দুটোই ভীষণ ইম্পর্টেন্ট, এটা দুটো মনে রাখবো। আর এইটা একটুখানি জাস্ট মাথায় রেখে দেবো যে কীভাবে এসেছিলো যদি কোনো কনসেপচুয়াল কোশ্চেন আসে। এবং ফাইনালি কি করে আমি প্ল্যাঙ্ক ফর্মুলা থেকে কোন রিজিয়ানে গেলে কোন ফর্মুলাতে পৌঁছাচ্ছি সেইটা মনে রাখবো। ইটস অল অ্যাবাউট ব্ল্যাক বডি। ঠিক আছে, হয়ে গেল। তাহলে নেক্সট কি? নেক্সট হচ্ছে আমাদের ফটো ইলেকট্রিক এফেক্ট। ফটো ইলেকট্রিক এফেক্টে আমাদের কি কি মনে রাখতে হবে? ফটো ইলেকট্রিক এফেক্টে ফটো ইলেকট্রিক এফেক্ট সেখানে কি কি মনে রাখতে হবে? তাহলে প্রথমত হচ্ছে 1905 সালে প্রথমে 1905 সালে বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন এই প্রথম ফটো ইলেকট্রিক এফেক্টটা দেখায়। এবং ফটো ইলেকট্রিক এফেক্ট আর কম্পটন এফেক্টটাকে আমরা কি দেখতে পাই? যেটা দেখতে পাই, কর্পাসকুলার nature of light has been revealed in photoelectric effect। মানে বেসিক্যালি কি? বেসিক্যালি হচ্ছে পার্টিকেল নেচার অফ লাইট। পার্টিকেল নেচার অফ লাইট মানে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা লাইট যে একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, সেটা আগেই লোকে দেখে নিয়েছিল। এবার লাইটের বা ওয়েভের যে একটা পার্টিকেল নেচার আছে, সেইটা ফটো ইলেকট্রিক এফেক্ট আর কম্পটন এফেক্ট থেকে লোকে দেখতে পায়। এটা হচ্ছে মেন একটা পয়েন্ট হলো। এরপরে কি? এরপরে আমরা ফটো ইলেকট্রিক এফেক্টে আমরা কি কি ইকুয়েশন আর কি কি প্লট আমরা মনে রাখবো? সেটা হচ্ছে ভেরিয়াস টাইপস অফ প্লটস, যার মধ্যে প্রথম প্লটটা হচ্ছে যেখান থেকে আমরা স্টপিং পোটেনশিয়াল পাবো। স্টপিং পোটেনশিয়াল কাকে বলে? এটা একটুখানি মানে আমরা কি বলবো, একটুখানি মানে কি যেন বলে ওটাকে, মানে একটু মনে করে নিই যে স্টপিং পোটেনশিয়াল কাকে বলে। যে যখন আমার সার্কিটটা নেগেটিভ বায়াসে থাকবে, ক্যাথোড আর অ্যানোড দিয়ে যে সার্কিটটা তৈরি হয়েছে সেটা যদি নেগেটিভ বায়াসে থাকে, তাহলে একটা পোটেনশিয়াল থাকে যে পোটেনশিয়ালে আমার ওই কারেন্টটা মানে বেসিক্যালি ফোটো কারেন্টটা জিরো হয়ে যায়। মানে আমার তো ধরো ক্যাথোড থেকে অ্যানোডের দিকে ইলেকট্রন যাচ্ছে, যার ফলে আমার কারেন্ট জেনারেট হচ্ছে। যত বেশি ইলেকট্রন যাচ্ছে তত বেশি কারেন্ট জেনারেট হচ্ছে, সেটা হচ্ছে পজিটিভ বায়াসে। তার মানে যত বেশি আমার পোটেনশিয়াল ডিফারেন্সটা যত বেশি করছে তত বেশি কারেন্ট জেনারেট হচ্ছে, সেটা যদি সার্কিটটা পজিটিভ বায়াসে থাকে। কিন্তু যদি সার্কিটটা নেগেটিভ বায়াসে থাকে, নেগেটিভ বায়াস মানে কি? মানে ক্যাথোডটাকে অ্যানোড করে দিলাম, অ্যানোডটাকে ক্যাথোড করে দিলাম, তাহলে আমার উল্টো দিকে ইলেকট্রন আসছে। তাহলে আমার সেরকম পজিশনে একটা পোটেনশিয়াল থাকে যে পোটেনশিয়ালে পৌঁছে গেলে আমার ফটো কারেন্ট মানে ইলেকট্রনটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। মানে ইলেকট্রন তার নিজের যে মিনিমাম যে কাইনেটিক এনার্জি থাকে সেইটুকুও মানে ও কিছু করতে পারে না, সেইটুকুর জন্য ওর মুভমেন্টটা হয় না, মানে কমপ্লিটলি ইলেকট্রনের মুভমেন্টটা বন্ধ হয়ে যায়। সেই পোটেনশিয়ালটাকে বলা হয় স্টপিং পোটেনশিয়াল। তাহলে একটা হচ্ছে স্টপিং পোটেনশিয়াল পাওয়া যাচ্ছে, সেই প্লটটা আমাদেরকে মনে রাখতে হবে। তারপরে কি? তারপরে হচ্ছে মনে রাখতে হবে হচ্ছে গিয়ে কতগুলো জিনিস। সেটা হচ্ছে স্যাচুরেটেড ফোটো কারেন্ট, এইটা কি আমাদেরকে মনে রাখতে হবে এইটা। তারপরে কি? তারপরে হচ্ছে গিয়ে ওয়ার্ক ফাংশন, এইটাকে মনে রাখতে হবে। অ্যান্ড ফাইনালি আর কি? আর হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে প্রথম প্লট কি? প্রথম প্লট হচ্ছে এইদিকে আমার হচ্ছে ফোটো কারেন্ট যদি প্লট করি, এইদিকে আমার ফোটো কারেন্ট প্লট হচ্ছে, এইখানে হচ্ছে গিয়ে 0, আর এইদিকে আমার পোটেনশিয়াল ডিফারেন্স প্লট হচ্ছে। ঠিক আছে? তাহলে যখন আমার পোটেনশিয়াল ডিফারেন্সটা 0, মানে একদম আমার কারেন্ট জাস্ট মানে ইলেকট্রনটা মানে ক্যাথোড আর অ্যানোড মানে একদম ইনিশিয়ালি, ঠিক আছে, তখনও
জাস্ট বিকজ অফ ইলেকট্রনের একটা মিনিমাম কাইনেটিক এনার্জি আছে, তার জন্য একটা ইলেকট্রন একদিক থেকে আর একদিকে যাচ্ছে, সেইটার জন্য একটা মিনিমাম ফোটোকারেন্ট থাকে, সেইটা হচ্ছে এইটা। এটা আমরা দেখেছি। তাহলে এবার যখন আমার সার্কিটটা পজিটিভ বায়াসে আছে, তখন আমি যত পোটেনশিয়াল ডিফারেন্সকে বাড়াবো, মানে ভিটাকে আমি যত বাড়াবো, তত আমার ফোটোকারেন্ট জেনারেট হবে, তার মানে তত বেশি ইলেকট্রন আমার ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাবে, তার মানে তত আমার ফোটোকারেন্ট বাড়বে, বাড়তে বাড়তে গিয়ে একটা সময় পর এটা কনস্ট্যান্ট হয়ে যাবে। আর যদি নেগেটিভ বায়াসে থাকে, তাহলে যত আমি পোটেনশিয়াল ডিফারেন্স বাড়াবো, মানে নেগেটিভের দিকে বাড়াবো, তত আমার এইটা কমতে থাকবে, কমতে কমতে একটা জায়গায় এসে এটা জিরো হয়ে যাবে। এইটাকে বলা হয় -V0, যেটা হচ্ছে স্টপিং পোটেনশিয়াল। এই পোটেনশিয়ালে আসলে ফোটোকারেন্টটা জিরো হয়ে গেল। আর এই যে একটা সময় পর যতই পোটেনশিয়াল ডিফারেন্স বাড়াই না কেন, কিন্তু আর কোনো, মানে সমস্ত ইলেকট্রন তো চলে গেছে, আর কে যাবে, সেই জন্য আমার ফোটোকারেন্টটা কনস্ট্যান্ট হয়ে গেল। এইটাকে বলা হয় স্যাচুরেটেড ফোটোকারেন্ট। এইটা হচ্ছে স্যাচুরেটেড ফোটোকারেন্ট এইটা। তাহলে এইটা হলো হচ্ছে কোনো একটা ফিক্সড মেটালের জন্য, কোনো একটা ফিক্সড মেটালের জন্য এবং ফিক্সড ফ্রিকোয়েন্সি নিউ এর জন্য এইটা পাওয়া গেল। এবার যদি আমি মানে একই ফ্রিকোয়েন্সি দুটো লাইট পাঠাই, একটা হচ্ছে ইন্টেন্সিটি I1 আর একটার ইন্টেন্সিটি I2, যেখানে I2 গ্রেটার দেন I1, এইটা যদি পাঠাই তাহলে কি হবে, তাহলে আমার মানে ফ্রিকোয়েন্সি আমার যত এই যে মানে ইন্টেন্সিটি আমার যত বেশি হবে লাইটের, মানে আরো বেশি বেশি করে আমি ইলেকট্রন পাঠাচ্ছি, বুঝেছো? ফ্রিকোয়েন্সি একই আছে, ইন্টেন্সিটি বেশি, মানে বেশি বেশি করে লাইট পাঠাচ্ছি, মানে বেশি বেশি করে ইলেকট্রন পাঠাচ্ছি। তাহলে ইটস অবভিয়াস যে ফোটোকারেন্ট বাড়বে, বেড়ে একটা সময় পর এটা স্যাচুরেট করে যাবে। তাহলে এইটা হয়ে যাবে ওইটার জন্য আইস্যাট, তার মানে এইটা হয়ে যাবে আইস্যাট প্রাইম, আর এটা আইস্যাট, এইটা হয়ে যাবে। আর এই দিকটা স্টপিং পোটেনশিয়ালটা কি হবে, সেইটা দেখা যায় যে একই থেকে যায়, সেইটা একই থেকে যায় এইটা। তাহলে এই একটা প্লট আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এই একটা প্লট আমাদেরকে মনে রাখতে হবে। আর কি হলো, হ্যাঁ এটা একটা হলো। আচ্ছা, এরপর কি, এরপর আর কোন প্লটটা মনে রাখতে হবে, আর একটা হচ্ছে কাইনেটিক এনার্জি ভার্সেস নিউ একটা প্লট, সেটা মনে রাখতে হবে বিভিন্ন একটা মেটালের জন্য, তারপরে বিভিন্ন মেটালের জন্য। তাহলে এই একটা প্লট। আর একটা ইম্পর্টেন্ট প্লট হচ্ছে, এটা হলো 1 নম্বর প্লট। আর একটা ইম্পর্টেন্ট প্লট হচ্ছে, সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি ভার্সেস, মানে এটা হচ্ছে বেসিক্যালি ফটোইলেকট্রিক এফেক্টের যে আউটকাম, যেটা সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি ভার্সেস নিউ এর আর একটা প্লট মনে রাখতে হবে। সেটা কি, সেটা হচ্ছে বেসিক্যালি একটা ইকুয়েশন। একটা ইকুয়েশন থেকে কি, যে যে ইলেকট্রনটাকে পাঠাচ্ছি তার টোটাল এনার্জি যেটা, তার টোটাল কাইনেটিক এনার্জি যেটা, সেটা কি করছে, সেটা কি করছে সেটা মানে বেসিক্যালি, সরি মানে আমি উল্টোটা লিখলাম, তো যে ইলেকট্রনগুলো, যে লাইটটাকে পাঠাচ্ছি, সেই লাইটের মধ্যে যে ফোটনগুলো আছে, সেই ফোটনের এনার্জি তো এইচ নিউ। তাহলে সেই এইচ নিউ টোটাল এনার্জি যেটা, সেটা কি কি কাজে ব্যবহার হচ্ছে? একটা কাজে ব্যবহার হচ্ছে যে এই লাইটটা পাঠানোর পরে ইলেকট্রনটাকে জাস্ট ইজেক্ট করতে একটা পার্ট লাগছে, যেটাকে আমরা কি বলি, যেটা হচ্ছে ওয়ার্ক ফাংশন W। আর একটা পার্ট কি হচ্ছে, আর একটা পার্ট ইলেকট্রনকে কাইনেটিক এনার্জি দিচ্ছে, যে কারণে ইলেকট্রনটা ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাচ্ছে। তাহলে 12 mv², তার মানে এই ওয়ার্ক ফাংশন প্লাস কাইনেটিক এনার্জি, এইটা ঠিক আছে। এই ওয়ার্ক ফাংশনটাকে ফাই দিয়ে লিখে, বা কেউ আমি W দিয়ে লেখা অভ্যাস, W দিয়ে লিখলাম এইটা। তাহলে এই হচ্ছে আমার মানে ফটোইলেকট্রিক এফেক্টের অ্যাকচুয়াল ইকুয়েশনটা। তোমরা আছো তো? হ্যাঁ ম্যাম। ওটা আবার সেই 1 ঘন্টা নাটকটা শুরু হয়েছে না, এটাই আমেরিকারই প্রবলেম। এদের কিছু একটা ব্যাপার আছে এইসবের সাথে। ঠিক আছে, তাহলে এইটা হলো। তাহলে আমি এবার এখান থেকে এইচ নিউ ভার্সেস
মানে বেসিক্যালি মানে এখান থেকে যদি আমি কি করব, কাইনেটিক এনার্জিটাকে বাঁ দিকে নিয়ে চলে আসি, তাহলে সেটা কি হচ্ছে আমার এইচ নিউ মাইনাস ওমেগা, এটা হচ্ছে। তাহলে যদি কাইনেটিক এনার্জি ভার্সেস নিউ প্লট করি, তাহলে তার একটা স্লোপ থাকবে, যেটা হবে পজিটিভ স্লোপ হবে এইচ, আর নেগেটিভ ইন্টারসেপ্ট হবে ওমেগা। তাহলে আমার প্লটটা সেই জন্য হয় এরকম দেখতে, লিনিয়ার প্লট, যার হচ্ছে গিয়ে আমার স্লোপ ট্যান থিটা, সেটা হচ্ছে এইচ, আর ইন্টারসেপ্ট হচ্ছে মাইনাস ওমেগা, এইটা। এইবার যদি আমি, এটা হচ্ছে কোন একটা ফিক্সড মেটালের জন্য, ফিক্সড ফ্রিকোয়েন্সির জন্য এটা হলো। এইবার আমি মানে ফিক্সড ফ্রিকোয়েন্সি না, ফ্রিকোয়েন্সি তো ভ্যারি করছি, সরি, মানে এটা ফিক্সড মেটালের জন্য আর কি। এরপর যদি আমি করি, মানে এটা এখানে হচ্ছে 0। এবার যদি আমি দুটো আলাদা আলাদা মেটালের জন্য করি, তাহলে কি হবে, মেটালের ওপর ডিপেন্ড করবে, মানে এই ওয়ার্ক ফাংশন যেটা, সেটা মেটালের ওপর ডিপেন্ড করবে। তাহলে সেটা কি হবে, সেটা জাস্ট মানে এরকমভাবে হয়ে যাবে, এইভাবে যাবে, প্যারালাল একটা প্লট হবে, জাস্ট স্লোপটা একই থাকবে, স্লোপটা এইচই থাকবে, বাট এইটা হয়ে যাবে মাইনাস ওমেগা প্রাইম, এইটা। তাহলে এইটা হচ্ছে আমার মেটাল 1, আর এইটা হচ্ছে আমার মেটাল 2। এটার জন্য এই প্লটটা হবে। তাহলে এই প্লটটা একটু আমাদেরকে মনে রাখতে হবে, এটা ভীষণ ইম্পর্টেন্ট প্লট। আর এই ওয়ার্ক ফাংশনটা বেসিক্যালি কি, এই ওয়ার্ক ফাংশন ডাব্লুটা হচ্ছে এইচ ইন্টু নিউ জিরো। মানে নিউ জিরো মানে কি, মানে যে মিনিমাম ফ্রিকোয়েন্সি দিলে ইলেকট্রনটা জাস্ট ইজেক্ট হবে ফ্রম দ্য মেটাল, সেইটা হচ্ছে এই নিউ জিরো, যেটাকে বলা হয় হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। এটা হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, এইচ ইন্টু নিউ জিরো, এইটাও ভীষণ ইম্পর্টেন্ট একটা মানে ভীষণ ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন। তাহলে এখান থেকে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি পাওয়া যাবে বা ওয়ার্ক ফাংশনও পাওয়া যাবে, এটা থেকে প্রচুর অঙ্ক আসে। এইটা হলো। আর কতগুলো জিনিস মনে রাখতে হবে কি, যে আর কতগুলো জিনিস মনে রাখতে হতো, যে কিছু ইম্পর্টেন্ট ফিচার অফ ফটো ইলেকট্রিক এফেক্ট যেগুলো ছিল না, সেই 3টে ব্যাপার ছিল না। যে প্রথমত হচ্ছে কাইনেটিক এনার্জি, যেটা সেটা ইন্ডিপেন্ডেন্ট অফ ইন্টেন্সিটি, মানে ইন্টেন্সিটি যাই হোক না কেন তাতে কাইনেটিক এনার্জি বাড়বে বা কমবে সেটা কিছু হবে না। কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন, কাইনেটিক এনার্জি ইজ ওনলি প্রপোর্শনাল টু দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ইলেকট্রন, সেটা পরিষ্কার, কারণ কাইনেটিক এনার্জি মানে বেসিক্যালি এনার্জি, আর এনার্জি মানেই সেটা ফ্রিকোয়েন্সির ওপর ডিপেন্ড করে, নট ইন্টেন্সিটি। ঠিক আছে, এটা হলো। আচ্ছা, তারপরে কি, তারপরে 2 নম্বর হচ্ছে কনসেপ্ট অফ থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, মানে ইন্টেন্সিটি তুমি যতই বেশি করো না কেন, যদি তোমার ফ্রিকোয়েন্সিটা এটা মিনিমাম ফ্রিকোয়েন্সি অফ দ্য লাইট একটা মিনিমাম ভ্যালুর থেকে কম হয়, তাহলে তুমি যত ইন্টেন্সিটি বা বেশি হোক না কেন, যত বেশি লাইটই পাঠাও না কেন, কিছুতেই ইলেকট্রন ইজেক্ট হবে না। তাহলে এটা এখান থেকে আসছে কনসেপ্ট অফ থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। আর 3 নম্বর কি ছিল, 3 নম্বর ছিল ফটো ইলেকট্রিক এফেক্ট ইজ ইনস্ট্যান্টেনিয়াস এফেক্ট। ইনস্ট্যান্টেনিয়াস মানে কি, মানে অ্যাজ সুন অ্যাজ দ্য লাইট যদি এমিটেড মানে লাইট ইনসিডেন্ট হচ্ছে অন দ্য মেটাল, ডিপেন্ডিং অন দ্যাট থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, সাথে সাথে ইলেকট্রন ইজেক্ট হচ্ছে। অ্যাজ সুন অ্যাজ দ্য লাইট ইজ ইনসিডেন্ট অন দ্য ইলেকট্রন অন দ্য মেটাল, সাথে সাথে ইলেকট্রন এমিটেড হচ্ছে, তার মানে এটা হচ্ছে একটা ইনস্ট্যান্টেনিয়াস এফেক্ট। এই 3টে জিনিসকে একটু মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল ফটো ইলেকট্রিক এফেক্ট। আর কিছু কিন্তু মনে রাখতে হবে না, সব থেকে ইম্পর্টেন্ট এই প্লটটা, তারপরে এই প্লটটা, তারপরে হচ্ছে এই ইকুয়েশনগুলো আমার হাতের লেখা খুব বাজে হয়েছে, এই ইকুয়েশনগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আর এই 3-4টে হচ্ছে কনসেপ্ট, আর এই ইকুয়েশনটাও খুব ইম্পর্টেন্ট, এগুলো থেকে প্রচুর প্রশ্ন আসে। ঠিক আছে, তাহলে ফটো ইলেকট্রিক এফেক্ট হয়ে গেল। এরপর কি, কম্পটন এফেক্ট। তাহলে কম্পটন এফেক্ট আমরা কি মনে রাখবো, কিছুই না, ল্যামডা মাইনাস ল্যামডা জিরো ইকুয়ালস টু মানে ডেল্টা ল্যামডা বেসিক্যালি ইকুয়ালস টু ল্যামডা মাইনাস ল্যামডা জিরো ইকুয়ালস টু 2h/me ইন্টু সি সাইন স্কোয়ার θ/2। এইটাই যথেষ্ট কম্পটন এফেক্টের জন্য, এইটা আমাদেরকে মনে রাখতে হবে। এইটা
এই h/me ইন্টু সি মানে কি, এটা হচ্ছে কম্পটন ওয়েভলেন্থ ল্যামডা সি ইকুয়ালস টু সাইন স্কোয়ার থিটা/2। এই h/me ইন্টু সি এর যদি ভ্যালুগুলো বসিয়ে আমরা আর কি মানে বার করি, তাহলে সেটা আসে হচ্ছে 2.424 ইন্টু 10⁻⁻12 মিটার সাইন স্কোয়ার থিটা/2। এটা আসে মানে বেসিক্যালি মানে মানে বেসিক্যালি মানে ভুল করলাম, মানে এইটা আসে হচ্ছে গিয়ে ওই ল্যামডা সির ভ্যালুটা এইটা আসে, মানে এর সাথে একটা 2 গুণ করলে যেটা তবে এটা লেখা যেত। ল্যামডা সির ভ্যালুটা কি আসে তাহলে, তাহলে এখানে প্রথমত এগুলো লিখে দিই। এই ডেল্টা ল্যামডাটা কি, এটা হচ্ছে কম্পটন শিফট, এইটা। আচ্ছা, ল্যামডাটা কি, ল্যামডাটা হচ্ছে ওয়েভলেন্থ অফ দ্য স্ক্যাটার্ড লাইট। আর ল্যামডা জিরোটা কি, সেটা হচ্ছে ওয়েভলেন্থ অফ দ্য ইনসিডেন্ট লাইট বা ইনসিডেন্ট এক্সরে লেখা ভালো, এক্সরে তো পাঠানো হচ্ছে, আর ওপরেরটাও এক্সরে লেখা ভালো, ঠিক আছে। স্ক্যাটার্ড এক্সরে, এটা হচ্ছে ইনসিডেন্ট এক্সরে, এটা হচ্ছে স্ক্যাটার্ড এক্সরে, এইটা ল্যামডা মাইনাস ল্যামডা জিরো। আর এই ল্যামডা সি, আর কি বললাম, এই ল্যামডা সি যেটা মানে হচ্ছে h/me ইন্টু সি, এইটা ইকুয়ালস টু হয় 2.424 ইন্টু 10⁻⁻12 মিটার। এইটাকে বলা হয় কম্পটন ওয়েভলেন্থ, এটাকে বলা হয় কম্পটন ওয়েভলেন্থ। আর আর এই থিটাটা কি, থিটাটা হচ্ছে স্ক্যাটারিং অ্যাঙ্গেল। স্ক্যাটারিং অ্যাঙ্গেল মানে কি, স্ক্যাটারিং অ্যাঙ্গেল মানে হচ্ছে দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ডিরেকশন অফ দ্য স্ক্যাটার এক্সরে অ্যান্ড দ্য ইনসিডেন্ট এক্সরে, সেটা হচ্ছে থিটা, ঠিক আছে। আর এই ফিচার অফ কম্পটন এফেক্টের মেন ফিচারগুলো কি কি, যে ডেল্টা ল্যামডা যেটা, দিস ইজ independent of wavelength of incident X-ray and ক্লাস শেষ হয়ে যাচ্ছে। ও আচ্ছা, মেট্রো
আচ্ছা, তাহলে কি যেন বলছিলাম, হ্যাঁ, ইনসিডেন্ট এক্স রে, ডেল্টা ল্যামডা ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ইনসিডেন্ট এক্স রে অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট অফ ম্যাটেরিয়াল বাই হুইচ দ্য এক্স রে স্ক্যাটার্ড। এটা মনে রাখতে হবে, তাহলে এটা এমসিকিউ আসতে পারে, কিন্তু এমএসকিউ বা এমসিকিউ হিসাবে এগুলো আসে। আর হ্যাঁ হ্যাঁ, ব্যাস এটাই, এগুলো মনে রাখতে হবে কম্পটন এফেক্ট সম্পর্কে। আর ওইগুলো মনে রাখতে হবে কম্পটন এফেক্টে, যে তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ডেল্টা ল্যামডা যেটা, মানে দেয়ার ইজ নো কম্পটন শিফট, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডেল্টা ল্যামডার এরকম একটা ভ্যালু পাওয়া যাচ্ছে। সেটা কেন পাওয়া যাচ্ছে? সে ওই যে ব্যাপারগুলো ছিল, যে এক্স রে করলে কি হচ্ছে, এক্স রের বেসিক্যালি মানে এক্স রে যেটা হয়, মানে এক্স রে যেটা বা ইউভি বা ভিজিবল বা তোমার হচ্ছে ভিজিবল রে পাঠালে কি হচ্ছে, ইউভি ভিজিবল রে পাঠালে কি হচ্ছে, আর গামা রে পাঠালে কি হচ্ছে, যে ব্যাপারগুলো ছিল, যে এক্স রের যেহেতু এনার্জি খুব কম, এক্স রের এনার্জি খুব কম বলে এক্স রে মানে এক্স রের রেসপেক্টে মানে ওই এগুলো মানে এর এনার্জি এতটাই কম যে এক্স রে রেসপেক্টে যে তোমার ওই মানে ভ্যালেন্স ইলেকট্রনগুলো সেগুলো ভীষণভাবে আমার টাইটলি বাউন্ড। যখন সেটা ভ্যালেন্স ইলেকট্রনগুলো এক্স এর রেসপেক্টে খুবই টাইটলি বাউন্ড, যার ফলে এক্স রে দিয়ে যখন স্ক্যাটার করা হচ্ছে তখন ইলেকট্রন এক্স এর ক্ষেত্রে তো ডেল্টা ল্যামডা পাওয়া যাচ্ছে। আচ্ছা, তাহলে এক্স এর রেসপেক্টে যে ভ্যালেন্স ইলেকট্রনগুলো সেগুলো লুজলি বাউন্ড, এক্স এর এনার্জি তো ভ্যালেন্স ইলেকট্রনের রেসপেক্টে তো এক্স এর এনার্জি বেশি হয়, যে ফলে এক্স রে যখন পাঠানো হচ্ছে ওই ম্যাটেরিয়ালটার মধ্যে, তখন কি হচ্ছে, তারাও কি একটা আসলো, এক্স রে যখন পাঠানো হচ্ছে, এক্স রে দিয়ে যখন ওই মেটালের ওপর যখন এক্স রে ইনসিডেন্ট করা হচ্ছে, তখন ওই ভ্যালেন্স ইলেকট্রনটা বেরিয়ে আসছে। ভ্যালেন্স ইলেকট্রন বেরিয়ে আসার ফলে কি হচ্ছে, যে এই যে যার ফলে এই এফেক্টটা এই পরিমাণ ডেল্টা ল্যামডাটা দেখা যাচ্ছে। এবার যদি আমি গামারে পাঠাই তাহলে কি হবে, গামারের রেসপেক্টে গামারের এনার্জি এতটাই বেশি যে নট অনলি ভ্যালেন্স ইলেকট্রন, ইভেন কোর ইলেকট্রনগুলোও লুজলি বাউন্ড। তখন কি করছে গামারে হচ্ছে ওই এটা মানে তোমার অ্যাটমটাকে অ্যাজ এ হোল বের করে নিয়ে চলে আসছে। এবার যখন অ্যাজ এ হোল ও অ্যাটমটাকে স্ক্যাটার্ড করছে, তখন এই মাস অফ ইলেকট্রনের বদলে মাস অফ নিউক্লিয়াস হয়ে যাচ্ছে, যার ফলে নিউক্লিয়াসের মাসটা যেহেতু অনেক বেশি, তার মানে নিচের পার্টটা অনেক বেশি হয়ে যাচ্ছে করে, টোটাল পার্টটা খুবই ছোট হয়ে যাচ্ছে, তার মানে কোনো ডেল্টা ল্যামডা থাকছে না। এবার যদি আমি ইউভি ভিজিবল করি, ইউভি ভিজিবল করলে কি করছে, ইউভি ভিজিবলের রেসপেক্টে কিন্তু বেসিক্যালি ইউভি ভিজিবলের এনার্জি যেটা, সেটা কিন্তু এক্স মানে সেটা আবার উল্টো এফেক্ট করছে মানে কি, সেটা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রনকেও বার করে আনতে পারছে না, ওর এনার্জি এতটা কম যে সেই কারণেই তো ভিজিবল, তাই তো, এনার্জি কম মানে ল্যামডা বেশি, যে কারণে আমাদের কাছে ভিজিবল। তাহলে ইউভি ভিজিবলের কি হচ্ছে, ইউভি ভিজিবলের এনার্জি কম বলেও ভ্যালেন্স ইলেকট্রনকেও বার করে আনতে পারছে না। তার মানে ভ্যালেন্স ইলেকট্রনকেও বার করে আনতে যখন পারছে না, মানে তুমি একটা কারোর কান ধরে টানছো, তুমি কান তো বার করে আনতে পারছো না, তার মাথাটা তোমার দিকে চলে আসছে, বা তুমি হাত ধরে টানছো, হাত তো ছিঁড়ে চলে আসবে না, সে তোমার দিকে চলে আসবে, তাই তো। তেমন এইখানেও সেই ব্যাপারটা হচ্ছে ইউভি ভিজিবলের ক্ষেত্রে, যে ও ভ্যালেন্স ইলেকট্রনকেও বার করতে পারছে না, বাট অ্যাটমটা অ্যাজ এ হোল বেরিয়ে আসছে, তখনও সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওই ইটা এন হয়ে যাবে, মানে মাস অফ নিউক্লিয়াস হয়ে যাবে, ডেল্টা ল্যামডা দেখা যাবে না। কিন্তু এক্স রের ক্ষেত্রে ডেল্টা ল্যামডা দেখা যাচ্ছে, কারণ এক্স রে মোটামুটি ওই ভ্যালেন্স ইলেকট্রনের এনার্জির সাথে কম্পেয়ারেবল বা তার থেকে কিছুটা বেশি বলে ভ্যালেন্স ইলেকট্রনকে বার করে নিয়ে চলে আসছে, যার ফলে এই ইকুয়েশনটা মেনটেন হচ্ছে এবং একটা কম্পটন শিফট দেখা যাচ্ছে।
ঠিক আছে, তাহলে এই হলো কম্পটন এফেক্ট হয়ে গেল। এরপর কি, এটা কম্পটন এফেক্টটা ছিল 1923 সালে, বিজ্ঞানী এইচ কম্পটন। আর এরপর আসছে 1924 সালে ডি ব্রগলির ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। ডি ব্রগলির ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি এটা হচ্ছে 1924 সালে এইটা। তাহলে এখান থেকে কি পাওয়া গেল, প্রথম কথা হচ্ছে ওয়েভ অ্যাসপেক্ট অফ পার্টিকেল, ওয়েভ অ্যাসপেক্ট অফ পার্টিকেল এইটা। এবং এইখানে যেটা হয়, যেখান থেকে ওয়েভ অ্যাসপেক্ট অফ পার্টিকেল থেকে যেটা পাওয়া যায় যে মানে ওয়েভ লেন্থ associated to the particle h by p equals to h by mv। এইটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন হয়ে গেল এরপর থেকে, যে ওয়েভলেন্থ অ্যাসোসিয়েটেড টু দ্য পার্টিকেল সেটা হচ্ছে বেসিক্যালি এইচ বাই পি, যেখানে এই পিটা এটা ছিল হচ্ছে পার্টিকেলের ক্যারেক্টার, মানে মোমেন্টাম, পার্টিকেল একটা মুভিং পার্টিকেলের মোমেন্টাম থাকবে, তার সাথে অ্যাসোসিয়েটেড ওয়েভলেন্থ ল্যামডাটা কিন্তু এইভাবে রিলেটেড হয়ে গেল এর সাথে। আচ্ছা, আর এখান থেকে আরেকটা কি আসলো, ডি ব্রগলিজ কোয়ান্টাইজেশন রুল, কোয়ান্টাইজেশন রুল সেটা কি, সেটা হচ্ছে সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডি কিউ এইটা ইকুয়ালস টু এন ইন্টু ল্যামডা। মানে কি, মানে হচ্ছে কোনো একটা অ্যাকসেপ্টেড ওয়েভ হওয়ার জন্য, অ্যাকসেপ্টেড ওয়েভ হওয়ার জন্য দেয়ার মাস্ট ফিট ইজ ইন্টিগ্রাল নাম্বার অফ ওয়েভ ইন, মানে টু অ্যাকসেপ্টেড অরবিট হওয়ার জন্য, মানে কোনো একটা মানে ফর এ স্টেশনারি অরবিট there must fit an integral number of wave within the circumference of the orbit। মানে কি, মানে এই মানে একটা হচ্ছে এই অরবিটটাকে এই রকম হতে হবে, মানে অরবিটটাকে মানে কোনো একটা অ্যাকসেপ্টেড অরবিট বা স্টেশনারি অরবিট হওয়ার জন্য there must fit an integral number of wave within the circumference of the orbit। এরকম এরকম একটা ব্যাপার থাকতে হবে, তাহলে এইটা। এবং সেখান থেকেই যেটা আসে যে 2πr ইকুয়ালস টু এন ল্যামডা, এটা আসলো, এটা ডি ব্রগলির কোয়ান্টাইজেশন রুল উইথ এন ইকুয়ালস টু 1 2 3 ডট 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 এইটা। আচ্ছা, এবার এই ডি ব্রগলির কোয়ান্টাইজেশন রুল থেকে, মানে বেসিক্যালি ডি ব্রগলির কোয়ান্টাইজেশন রুল বা ডি ব্রগলির হাইপোথিসিস থেকে বোরস কোয়ান্টাইজেশন রুল আসে। এইখান থেকে প্রমাণ হলো বোরস কোয়ান্টাইজেশন রুল, যেটা প্রথম হাইড্রোজেন অ্যাটমকে ব্যাখ্যা করতে শুরু করলো, যেটা হচ্ছে mvr ইকুয়ালস টু nh বাই 2π। এটা হলো, ঠিক আছে। তাহলে এটা হলো ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। এছাড়া কি, এছাড়া ওয়েভ পার্টিকেল ডুয়ালিটির ওই যে একটা যে পার্টিকেলের যে একটা ওয়েভ ক্যারেক্টার আছে, মানে লোকে কি ভাবলো যে লাইট যে নাকি একটা ওয়েভ, তার যদি একটা পার্টিকেল ক্যারেক্টার থাকে, তাহলে হোয়াই নট ইলেকট্রন যে একটা পার্টিকেল, তার একটা ওয়েভ ক্যারেক্টার থাকবে। এইবার প্রশ্ন হচ্ছে সেই ওয়েভটা কেমন ওয়েভ, ইট ইজ আ ম্যাটার ওয়েভ, মানে কেমন ওয়েভ, সেটা কি একটা যে কোনো প্লেন ওয়েভ এইটা। তো সেইটা আমরা সেই বিভিন্ন রকমভাবে দেখেছিলাম যে না, এটা প্লেন ওয়েভ হওয়া সম্ভব না। প্লেন ওয়েভ হতে গেলে পার্টিকেলটাকে, মানে পার্টিকেলটার মানে বেসিক্যালি দেখেছিলাম যে ওখানে যে প্লেন ওয়েভ যদি হয়, তাহলে প্লেন ওয়েভ তো ডিলোকালাইজ, তাহলে ওর পজিশান কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু পার্টিকেল মানে তো তার একটা ফিক্সড পজিশান থাকা উচিত, এই সব ব্যাপারগুলো দেখেছিলাম। দেখে টেকে মানে তার একটা ফিক্সড ওয়েভ লেন্থ থাকা উচিত, মোমেন্টাম থাকা উচিত, কিন্তু সেরকম থাকছে না। এবার যদি মোমেন্টামটাকে ফিক্স রাখতে হয়, তাহলে সেই একই মোমেন্টামের
আমার হচ্ছে কি বলে অনেক সুপার পজিশন ওয়েভ নেওয়া হয়েছিল, তাতে পজিশনটা ফিক্স থাকছিল না। হ্যাঁ, এগুলো দেখেছিলাম। তখন যেটা দেখা গেল যে তাহলে একটা ম্যাটার ওয়েভ নিতে হবে। ম্যাটার ওয়েভ মানে কি, মানে হচ্ছে মানে আর কি মানে 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 বিভিন্ন রকম মোমেন্টামের যদি ইনফাইনাইট নাম্বার অফ ওয়েভ না নিয়ে যদি একটা ফাইনাইট নাম্বার অফ ওয়েভ নেওয়া হয়, যাতে দেখা যাবে কোনো একটা পার্টিকুলার পজিশানে পার্টিকেলটাকে পাওয়ার প্রবাবিলিটি অনেক বেশি, তাহলে সেই জায়গাটায় পার্টিকেলটাকে পাওয়া যাবে। মানে তখন একটা পার্টিকেলের ফাইনাইট কোনো পজিশান থাকলো না, বাট একটা রেঞ্জ অফ পজিশান থাকলো যেটার মধ্যে পার্টিকেলটাকে পাওয়ার সম্ভাবনা বেশি। এইভাবে পার্টিকেলের পজিশানটাও ঠিক করা গেল। আর একটা রেঞ্জ অফ ওয়েভলেন্থ থাকলো যে এই ওয়েভলেন্থ থেকে এই ওয়েভলেন্থের মধ্যে পার্টিকেলগুলো মানে ওয়েভটার ওয়েভলেন্থ বেসিক্যালি আর কি ভ্যারি করতে পারে, এরকমভাবে নেওয়া হলো। এবং তার সাথে তাহলে তার ওয়েভ ক্যারেক্টারও থাকলো। তো সেখান থেকে একটা ম্যাটার ওয়েভের কনসেপ্ট আসে। এবং তারপরে প্রশ্ন হলো, তাহলে আমি কখন আমি পার্টিকেল ক্যারেক্টার দেখব, কখন আমি ওয়েভ ক্যারেক্টার দেখব? তাহলে আমরা তো একটা পার্টিকেল, তাহলে আমাদের কেন ওয়েভ ক্যারেক্টার দেখা যাচ্ছে না? বা লাইটকে সবসময় কেন ওয়েভ হিসাবেই দেখা যাচ্ছে, সবসময় তার পার্টিকেল ক্যারেক্টার কেন দেখা যাচ্ছে না? তখন যেটা দেখলাম যে যদি ওয়েভ লেন্থ সেটা যদি ভেরি ভেরি লেস দেন সিস্টেম সাইজ হয় তাহলে পার্টিকেল ক্যারেক্টার ইম্পর্টেন্ট, আর যদি ওয়েভ লেন্থ সেটা যদি ভেরি ভেরি গ্রেটার দেন সিস্টেম সাইজ হয় তাহলে তার ওয়েভ ক্যারেক্টার ইম্পর্টেন্ট। আমাদের রেসপেক্টে আমাদের ওয়েভ লেন্থটা এতটাই ছোট, আমাদের মাস এতটাই বেশি যে আমাদের পার্টিকেল ক্যারেক্টার ইম্পর্টেন্ট, বা যার ক্ষেত্রে ওয়েভ ক্যারেক্টার ইম্পর্টেন্ট তার মাসটা অতটাই কম, এরকম একটা ব্যাপার, সেটা বোঝা গেল। তাহলে এই কতগুলো কনসেপ্ট এর সাথে আরও জুড়ে আছে, যেগুলো আর অত বললাম না। এগুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে যে ওই প্লেন ওয়েভ কেন হলো না, কেন ম্যাটার ওয়েভ আসলো, ম্যাটার ওয়েভ অ্যাকচুয়ালি কি, সেই এইরকম টাইপের যে মানে ম্যাটার ওয়েভ মানে যে এইরকম টাইপের একটা যে ব্যাপার হয়, এরকম টাইপের যে একটা ব্যাপার হয় সেটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। এইভাবে এসে এইভাবে গিয়ে এরকমভাবে এইটা, তাহলে এইটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এরকম যে একটা ম্যাটার ওয়েভ টাইপের দেখতে হয়, ম্যাটার ওয়েভটাকে এরকম একটা ওয়েভ কিন্তু বেসিক্যালি মানে ওই ইলেকট্রনটা করছে, ফলো করে, এটাই হচ্ছে ম্যাটার ওয়েভ। এইটা ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। হয়ে গেল ডি ব্রগলির ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। আচ্ছা, এরপর কি? এরপর হচ্ছে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। তাহলে ওই যে আমি ডি ব্রগলির ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি বোঝাতে গিয়ে প্রথমেই বললাম যে প্লেন ওয়েভ কেন হচ্ছে না, প্লেন ওয়েভ হতে গেলে ও ডিলোকালাইজড হয়ে যাচ্ছে, তার মানে ওর পজিশনের কোনো মাথামুন্ডু থাকছে না। পজিশনটাকে ঠিক রাখতে গেলে ওয়েভ মোমেন্টামের কোনো মাথামুন্ডু থাকছে না। তারপরের যখন বললাম তাহলে ঠিক আছে আমি পজিশনটাকে ঠিক রাখবো, আমি সুপার পজিশন অফ ওয়েভ নিচ্ছি, তাহলে একটা ডেল্টা ফাংশন পোটেনশিয়ালের মতো দেখতে হচ্ছে। তাহলে ডেল্টা ফাংশন পোটেনশিয়ালের মতো দেখতে হলে সেটার পজিশনটা ফিক্সড হয়ে যাচ্ছে, কিন্তু এত রকমের ওয়েভ মেশানো হচ্ছে বলে তার ওয়েভ লেন্থের কোনো ঠিক থাকছে না। এইটা বেসিক্যালি কেন আসছে? হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালের জন্য। তাহলে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটির জন্য আসে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, বা মানে তাহলে তার মানে একটা ইলেকট্রনের কেন ওয়েভ ক্যারেক্টার আছে ডিউ টু মানে কেন ডি ব্রগলির ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি আছে, কারণ দেয়ার ইজ হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। কেন হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল আছে? তার কারণ হচ্ছে দেয়ার ইজ ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। তাহলে নেক্সট কি? হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। এইটা আচ্ছা, তাহলে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালে কি হলো? তাহলে হচ্ছে ডেল্টা এক্স ডেল্টা পি এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু এইচ ক্রস বাই টু, এইটা, বা ডেল্টা ওয়াই ইন্টু ডেল্টা পি ওয়াই গ্রেটার দ্যান ইকুয়ালস টু এইচ ক্রস বাই টু,
ইন্টু ডেল্টা জেড ইন্টু ডেল্টা পি জেড গ্রেটার দেন ইকুয়ালস টু এইচ ক্রস বাই 2। এগুলো হলো। এবং হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালের মানে এবং এটা বেসিক্যালি কি, এটা হচ্ছে আমরা পরে দেখতে পাবো যে কোনো পরে দেখেছিলাম যে কোনো ক্যানোনিক্যাল কনজুগেটের জন্য, ক্যানোনিক্যাল কনজুগেট মানে কি, পজিশনের ক্যানোনিক্যাল কনজুগেট, তার মোমেন্টাম, এইগুলোর জন্য যে কোনো ক্যানোনিক্যাল কনজুগেট পেয়ারের জন্য বেসিক্যালি এই আনসার্টেনিটিগুলো দেখা যায়। এবং 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 দেখা গেছিল যে অপারেটরগুলো, সেটা পরের দিকে দেখেছিলাম না, যে কোনো একটা ক্লাসিক্যাল অবজারভেবলের করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক মানে কোনো দুটো ক্লাসিক্যাল অবজারভেবলের করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর যদি কমিউট করে তাহলে দেয়ার ইজ নো হাইজেনবার্গ আনসার্টেনিটি, দেয়ার ইজ নো আনসার্টেনিটি ইন দেয়ার রিলেশন। আর যদি কমিউট না করে তাহলেই তাদের ডিটারমিনেশনে মানে তাদের রিলেশনে একটা আনসার্টেনিটি থাকবে। সেই জন্য এক্স আর পি এক্স কমিউট করে না, সেই জন্য তাদেরকে সাইমালটেনিয়াসলি মেজার করা যায় না। কিন্তু এক্স আর পি ওয়াই কমিউট করে, সেই জন্য তাদেরকে সাইমালটেনিয়াসলি মেজার করা যায়। তার মানে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি ওয়াই 0 বা ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি জেড 0 অ্যান্ড সো অন। এটা দেখেছিলাম। আর এখান থেকে এই ডেল্টা এক্স ডেল্টা পি এক্স এইগুলো কি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এক্স স্কোয়ার অ্যাভারেজ মাইনাস এক্স অ্যাভারেজ স্কোয়ার। ডেল্টা পি এক্সটা কি, এটাও হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন মোমেন্টাম মাইনাস পি এক্স অ্যাভারেজ স্কোয়ার। এই ব্যাপারগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। বা এটাকেই আবার দেখানো হয় সিগমা এক্স অথবা সিগমা পি এক্স দিয়ে। এইগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই মানে যে কোনো যখনই আমরা এখানেই বলেছিলাম যে মানে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটাকে যদি একবার স্টেট করি তাহলে সেটা কি, সেটা হচ্ছে ফর এ মুভিং পার্টিকেল দ্য পজিশন অ্যান্ড মোমেন্টাম cannot be determined simultaneously with arbitrary precision। কি বলেছিলাম? উইথ আরবিট্রারি প্রিসিশন, অ্যাকুরেসি নিয়ে কথা বলিনি। তার কারণ কি? কারণ কোয়ান্টাম মেকানিক্স হচ্ছে প্রবাবিলিস্টিক। কোয়ান্টাম মেকানিক্স ইজ নট ডিটারমিনিস্টিক, ইটস এ প্রবাবিলিস্টিক কনসেপ্ট, তাই তো? প্রবাবিলিটি যেখানেই, সেখানে আমরা অ্যাকিউরেট ভ্যালু সম্পর্কে জানি না, আমাদেরকে প্রিসিশন নিয়ে কথা বলতে হবে। মানে একই এক্সপেরিমেন্ট যদি 10 বার করি তাহলে অ্যাকচুয়াল ভ্যালু কি আসা উচিত, আনসার আসা উচিত আমরা জানি না। আমাদেরকে দেখতে হবে যে 10 বারই একই জিনিস আসছে কিনা। যদি আসে দ্যাট ইজ কারেক্ট, কারণ কোয়ান্টাম মেকানিক্স ইজ অল অ্যাবাউট প্রবাবিলিটি, নট ডিটারমিনিস্টিক, তাই তো? তাহলে সেই জন্য আমরা প্রিসিশন নিয়ে কথা বলবো, নট অ্যাকুরেসি। আর যখনই আমরা প্রিসিশন নিয়ে কথা বলবো তখনই আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিয়ে কথা বলতে হবে, তাই তো? সেই জন্যই এখান থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আসছে। মানে বেসিক্যালি হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা মানে এই ডেল্টা এক্স ডেল্টা পি এক্স দেখানো হয়েছে। তার কারণ হচ্ছে মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অলওয়েজ ডিলস উইথ প্রিসিশন। তাহলে এইটাকে অনেক সময় সিগমা এক্স আর এটাকে সিগমা পি এক্স দিয়ে দেখানো হয়। তার মানে সিগমা এক্স সিগমা পি এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু এইচ ক্রস বাই 2। এইটা হচ্ছে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। এটা হলো। আচ্ছা, আর জেনারেলাইজড হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল সেখানে পড়েছিলাম, সেটা কি? জেনারেলাইজড হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল এইটা আরও গভীর অর্থে, সেটা ছিল সিগমা এ ইন্টু সিগমা বি, জাস্ট লাইক সিগমা এক্স ইন্টু সিগমা পি এক্স। সেটা হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়ালস টু অ্যাভারেজ অফ কমিউটেটর অফ এর সাথে বি বাই 2 ইন্টু আই। যদি এ আর বি কমিউট করে, যেটা একটু আগে বললাম, তাহলে সিগমা এ সিগমা বিটা 0। আর যদি কমিউট না করে তাহলে সিগমা এ সিগমা বিটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু এইচ ক্রস বাই 2 হবে। তাহলে এইখান থেকে আমরা পরিষ্কার হয়ে গেল আমাদের যে আনসার্টেনিটি প্রিন্সিপালটা। তাহলে এইটুকু মনে রাখলেই হবে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। কিন্তু এর কিন্তু খুব গভীর অর্থ আছে। তার কারণ কি? কারণ এইগুলোকে যদি কমিউটেটরের সেন্সে নিয়ে যাও তাহলে কিন্তু এই এক পাতা লেখার মধ্যেই অনেক কিছু লুকিয়ে আছে। নিশ্চয়ই তোমরা সেটা বুঝতে পারছো। ঠিক আছে, হয়ে গেল। এরপরে কি এসেছিল এটা থেকে? এই বেসিক্যালি মানে আমার হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালের
কি বলবো, ওটার কি যেন বলে, মানে অ্যাপ্লিকেশন অফ হাইজেনবার্গ, কনসিকোয়েন্সেস অফ হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল যদি বলি, তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট কি ছিল? কনসেপ্ট অফ 0 পয়েন্ট এনার্জি। 0 পয়েন্ট এনার্জি, যে প্রত্যেকটা সিস্টেমের 0 পয়েন্ট এনার্জি 0 হতে পারে না, একটা মিনিমাম এনার্জি থাকতে হবে। সেটা কিন্তু বেসিক্যালি কনসিকোয়েন্স অফ হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। তাহলে নেক্সট কি? নেক্সট সেটা একটুখানি জাস্ট বলে দিতে পারি, যে কনসেপ্ট অফ জিরো পয়েন্ট এনার্জি, কনসেপ্ট অফ 0 পয়েন্ট এনার্জি। তাহলে কি? তাহলে ধরো মানে মানে তাহলে প্রথমে হচ্ছে পার্টিকেল ইন এ বক্স। পার্টিকেল ইন এ বক্সের জন্য, পার্টিকেল ইন এ বক্সের জন্য আমার 0 পয়েন্ট এনার্জি কিন্তু হয় h²/8mL²। এইটা হয়, এটা হচ্ছে 0 পয়েন্ট এনার্জি। কারণ এর এনার্জি যদি 0 হয়ে যায়, পার্টিকেল ইন এ বক্সের ক্ষেত্রে টোটাল এনার্জি ইজ দ্য কাইনেটিক এনার্জি, টোটাল এনার্জিটা কাইনেটিক এনার্জি। তাহলে এইটা যদি 0 হয়ে যায়, তার মানে আমার পি, তার মানে এই যে এই আর কি কাইনেটিক এনার্জি যেটা, এইটা যেটা px যেটা, এই সরি হ্যাঁ সেটা হবে হচ্ছে 12mv²। এইটা হচ্ছে গিয়ে 0, আর আমার হচ্ছে গিয়ে মানে বেসিক্যালি কাইনেটিক এনার্জি টি হচ্ছে px²/2m, মানে কাইনেটিক এনার্জি px কেন বললাম, ওটা হবে টি, সরি ভুল করে লিখেছি, 12mv²। এটা হচ্ছে টি, বা টি ইকুয়ালস টু আবার px²/2m, যেখানে পিটা মোমেন্টাম। এবার যদি আমার টোটাল এনার্জি যদি আমার E0 যদি 0 হয়, তাহলে কাইনেটিক এনার্জি টি ইকুয়ালস টু E0, এটা হচ্ছে এই সিস্টেমটারই প্রপার্টি, তাহলে সেটা 0 হয়ে যাচ্ছে। তার মানে কি? তার মানে px²টা 0 হয়ে যাচ্ছে, তার মানে pxটা 0 হয়ে যাচ্ছে, তার মানে px অ্যাভারেজও 0 হয়ে যাচ্ছে, px² অ্যাভারেজও 0 হয়ে যাচ্ছে। তার মানে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা px গ্রেটার দ্যান ইকুয়ালস টু h×2, তাহলে ডেল্টা এক্সটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু h×2 ইন্টু ডেল্টা px, মানে হচ্ছে এটা ইনফিনিটি হয়ে যাচ্ছে। বাট এইটা হতে পারে না, তার কারণ হচ্ছে পার্টিকেলটা বক্সের মধ্যে কনফাইন্ড, অবশ্যই তার মানে তার আনসার্টেনিটি ইন পজিশন কখনোই ইনফিনিটি হতে পারে না, অবশ্যই ফাইনাইট। তার মানে ম্যাক্সিমাম আনসার্টেনিটি এল এর বেশি হবে না, কারণ এল হচ্ছে লেন্থ অফ দ্য বক্স। তার মানে এটা ইট ভায়োলেটস হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, তার মানে এই জিনিসটা হতে পারে না, তার মানে এটা মিনিমাম এনার্জি থাকবে। আচ্ছা, এসএইচ এর ক্ষেত্রে কি? সেম জিনিস, সেই জন্য এইটার ক্ষেত্রে এন এর ভ্যালু কিন্তু 1 থেকে শুরু হয়। এসএইচ এর ক্ষেত্রে সেম জিনিস, এটা হচ্ছে ভি প্লাস হাফ এইচ নিউ হয় বলে এর ভি এর ভ্যালু 0 থেকেও শুরু হতে পারে, যাতে করে ভি 0 হলেও এটা হাফ এইচ নিউ হচ্ছে। সেম জিনিস এসএইচ এর ক্ষেত্রে। আচ্ছা, এরপর রিজিড রোটারের ক্ষেত্রে কি হয়? এটা হচ্ছে সার্কুলার মোশন, এইটার ক্ষেত্রে 0 পয়েন্ট এনার্জি 0 হয়, কিন্তু তারপরেও এটা হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালকে মেনে চলে। তার কারণ কি? কারণ হচ্ছে ওই ডেল্টা ফাই যেটা কৌণিক সরণ, সেটা ইনফিনিটি হতে পারে, সেটা সেই দেখিয়েছিলাম যে ডেল্টা ফাই যেটা সেটা ইনফিনিটি হতে পারে। এইটার ক্ষেত্রে ডেল্টা ফাই টেন্স টু ইনফিনিটি, সেই জন্য ডেল্টা এল ইন্টু ডেল্টা ফাই গ্রেটার দ্যান ইকুয়ালস টু h×2 মেনে চলে। সেই জন্য এইটার ক্ষেত্রে 0 পয়েন্ট এনার্জি 0 হতে পারে। এছাড়া আর কি কি ছিল? এছাড়া ছিল কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং, একটা কনসেপ্ট ছিল, ঠিক আছে, সেইগুলো সব ছিল, সেইগুলো আর এখানে অত ইম্পর্টেন্ট না। তো এটা হলো, তাহলে এইটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কনসিকোয়েন্স অফ 0 পয়েন্ট এনার্জি। তাহলে পুরো মানে হিস্ট্রিটা বলা হয়ে গেল। তাহলে হিস্ট্রির কিছু কোশ্চেন দেখতে পারি, কেমন কোশ্চেন আসে একবার দেখে নিতে পারি, সেটাই বেশি ইম্পর্টেন্ট এখানে। হিস্ট্রিটা পুরো রিক্যাপ করা হয়ে গেল, তাহলে হিস্ট্রির কেমন কি কোশ্চেন আসে সেরকম কিছু দেখে নিতে পারি। তাহলে সেরকম দেখে নেওয়া যাক। জাস্ট 10 মিনিটে একবার করে নিতে পারি, যদি ভালো কোনো কোশ্চেন থাকে তাহলে সেটা নিয়ে আলোচনা করব, যদি না থাকে তাহলে করব না।
কি কি রে কোথায় এ বাবা, ইন্ট্রোডাকশন এগুলো নেই, খুঁজে পাওয়া তো কঠিন। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ তো তোমরা, আচ্ছা দেখো তাহলে, এই দেখো এইখানে দেখো, এই যে বলছিলাম যে কোশ্চেন থাকে, তাহলে এই যে এগুলো হচ্ছে জ্যামের কোশ্চেন, ঠিক আছে, তোমাদের কাছে হয়তো এতদিনে বইটাও আছে, তোমরা জানো। তাহলে এই যে দেখো, তাহলে এই যে কোয়ান্টাম নাম্বার, তাহলে এইগুলো তো সব ওই মানে পরের কোশ্চেন, হিস্ট্রি থেকে এই কোশ্চেনগুলো আসেনি। তাহলে দেখো, এই দেখো এটা কিন্তু এসএইচওর কোশ্চেন, ওই যে এসএইচও দেওয়া ছিল না, এটা কিন্তু এসএইচওর কোশ্চেন, ঠিক আছে, এরকম কোশ্চেন কিন্তু থাকে। আচ্ছা, তারপরে এইটা হচ্ছে হাইড্রোজেন অ্যাটমের কোশ্চেন, এইগুলো দেখো এই টাইপের অঙ্কের কিছু কোশ্চেন কিন্তু আসে, হ্যাঁ, ওই ম্যাক্সিমা মিনিমার কোশ্চেন। আচ্ছা আচ্ছা, তাহলে এটাও হিস্ট্রির কোশ্চেন না, হিস্ট্রির কোশ্চেন যদি কিছু পাই তাহলে সেটা নিয়ে আলোচনা করব, এটা নিয়ে তো নেই। আচ্ছা, এটা বেসিক্যালি হাইড্রোজেন অ্যাটমের কোশ্চেন বা বোর, আর হ্যাঁ এটা বোর থিওরির কোশ্চেন, এটাও ঠিক, এটা ওই মানে বোর থিওরির কোশ্চেন, এটা ঠিক নয়। হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে এইটা হলো ফর হাইড্রোজেন মলিকুল, এইটাই যে এইটাও, এই দেখো এটাও হচ্ছে এসএইচও, দেখো এসএইচওর কথা কিন্তু লেখা ছিল না, এটা বেসিক্যালি এসএইচওর কোশ্চেন, হ্যাঁ এইরকম কিন্তু আসে। আচ্ছা, তাহলে এটাও বোর থিওরির কোশ্চেন, হিস্ট্রি থেকে তেমন, মানে এটা হচ্ছে হাইড্রোজেন অ্যাটম যখন পড়বে তখন, মানে বেসিক্যালি এইটা কিন্তু হিস্ট্রিরই কোশ্চেন। এই যে দ্য ইলেকট্রন অফ এ হাইড্রোজেন অ্যাটম ইন ইটস nth অরবিট হ্যাভিং ডি ব্রগলি ওয়েভলেন্থ 13.4 অ্যাংস্ট্রম, দ্য ভ্যালু অফ n ইজ কত। তার মানে কি, এটা হচ্ছে ওই বোর থিওরির কোশ্চেন, হ্যাঁ, মানে এটা কি বলেছে, nth অরবিটের দ্য ইলেকট্রন অফ হাইড্রোজেনের অ্যাটম ইন ইটস nth অরবিট হ্যাভিং ডি ব্রগলি ওয়েভলেন্থ বলে দিয়েছে, ডি ব্রগলি ওয়েভলেন্থ বলে দিয়েছে, সেখান থেকে আমি ভেলোসিটিটা বার করে নিতে পারি, বা এই যে এখানে যেভাবে করেছি যে ডি ব্রগলির ওয়েভলেন্থ ইজ গিভেন বাই ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এম ভি, ওয়ার এম ইজ দ্য মাস অফ দ্য ইলেকট্রন আর ভি ইজ দ্য স্পিড অফ দ্য, ঠিক আছে, ইন দ্য nth অরবিট, nth বোর অরবিট, হুইচ ইজ গিভেন অ্যাজ ভিএন হচ্ছে, এই এই রিলেশনগুলোকে মনে রাখতে হবে। এইগুলো বেসিক্যালি ইনঅর্গানিকে তোমরা পড়েছো তো, এই বোর থিওরির এই রিলেশনগুলোকে মনে রাখতে হবে, এই রেডিয়াসের সাথে, মানে nth অরবিটের রেডিয়াসের সাথে কী রিলেশান, তারপরে ভেলোসিটির সাথে কী রিলেশান, এনার্জির সাথে কী রিলেশান, এইগুলোই অ্যাটমিক স্ট্রাকচার থেকে মনে রাখতে হবে। হ্যাঁ, ওই অ্যাটমিক স্ট্রাকচারটা স্যার হয়তো পরের দিন রিক্যাপচুলেট করে দেবে, এই মানে এরকম জিস্ট করে দেবে, এটা তো মানে মেনলি কোয়ান্টাম মেকানিক্স বলছি, অ্যাটমিক স্ট্রাকচারও একটা থাকবে, তো সেইখান থেকে এগুলোকে মনে রাখতে হবে। যেখানে আলফাটা কি, আলফাটা হচ্ছে ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট, যেটার ভ্যালু হচ্ছে এরকম একটা দেখতে হয়, এগুলো আমরা জানি। তাহলে এইবার তাহলে ল্যামডাটা অলরেডি বলে দিয়েছে, তাহলে এবার এই ভি এর জায়গায় আমার ও এন চলে আসলো, এই 1 জেড বাই এন ইন্টু আলফা ইন্টু সি, আর হাইড্রোজেন অ্যাটম মানে জেড ইকুয়ালস টু 1, তাহলে ল্যামডাটা বলে দিয়েছে, এখান থেকে এন বার করে নিলাম, ঠিক আছে, এই টাইপের কোশ্চেন আসবে। তারপরে এই যে এখানে আর একটা কোশ্চেন আছে, এগুলো বেসিক্যালি মানে অ্যাটমিক স্ট্রাকচারের কোশ্চেন, ওই কোয়ান্টাম দিয়ে যায় বলে আমি এখানেই করে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, তার মানে হিস্ট্রি থেকে সেরকম কিছু কোশ্চেন নেই, সবই হচ্ছে মেকানিক্সের কোশ্চেন, যেটা দেখতে পাচ্ছি সবই মেকানিক্স, মানে মেকানিক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এই দেখো বলছে যে আইডেন্টিফাই দ্য কারেক্ট স্টেটমেন্ট রিগার্ডিং আইনস্টাইনস ফটোইলেকট্রিক এফেক্ট, the number of electron ejected depend on the wavelength of the incident radiation, the electron ejection can occur at any wavelength of incident radiation, যেটা কখনোই না, কারণ এটা যদি ফ্রিকোয়েন্সির ওপর ডিপেন্ড করে তার মানে এটা অবশ্যই ওয়েভলেন্থের ওপরও ডিপেন্ড করে, একটা মিনিমাম ফ্রিকোয়েন্সি মানে একটা ম্যাক্সিমাম ওয়েভলেন্থ, তাহলে যে কোনো ওয়েভলেন্থ মানে যেটা হবে সেটা কখনোই নয়। দ্য নাম্বার অফ ইলেকট্রন ইজেক্টেড অ্যাট এ গিভেন ওয়েভলেন্থ ডিপেন্ডস অন দ্য ইন্টেন্সিটি অফ দ্য রেডিয়েশন, তাহলে সেটা হলো, এটা হলো। আচ্ছা, এটা হচ্ছে আইডেন্টিফাই দ্য নাম্বার অফ ইলেকট্রন ইজেক্টেড অ্যাট এ গিভেন ইনসিডেন্ট ওয়েভলেন্থ ডিপেন্ড অন দ্য ইনসিডেন্ট অফ দ্য রেডিয়েশন। আচ্ছা, দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রনস ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ওয়েভলেন্থ অফ দ্য ইনসিডেন্ট রেডিয়েশন, হ্যাঁ এটাও ভুল, দ্য নাম্বার অফ ইজেক্টেড ইলেকট্রন ডিপেন্ডস অন দ্য ওয়েভলেন্থ অফ দ্য ইনসিডেন্ট রেডিয়েশন, number of electrons ejected depends on the wavelength of the incident radiation,
এইটা তো, the number of electron ejected at a given incident wavelength depends on the intensity of the rate. এইটা মনে হয় ভুল করা আছে, এটা মানে এরটা হবে, তাই না? কারণ নাম্বার অফ ইলেকট্রন ইজেক্টেড অ্যাট এ গিভেন ইনসিডেন্ট ওয়েভলেন্থ ডিপেন্ডস অন দ্য ইন্টেন্সিটির ওপর তো ডিপেন্ড করে না। ইন্টেন্সিটি আমার যতই হয়ে যাক না কেন, তাতে তো আমার ইলেকট্রনটা বেরোবে না। ইলেকট্রন বেরোবে হচ্ছে একটা মিনিমাম ফ্রিকোয়েন্সির ওয়েভলেন্থ বা একটা মিনিমাম ফ্রিকোয়েন্সির লাইট বা ম্যাক্সিমাম ওয়েভলেন্থের লাইট পাঠালে তবে আমার ইলেকট্রনটা বেরোবে। তার মানে এটার এরটা অ্যান্সার হবে, এটা ভুল করে সি এরটা করা আছে, এটা টাইপোজ আছে। এটা হবে এরটা, কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্সার হবে। তোমরা বইটা নিশ্চয়ই কিনেছো, এটা মনে রাখবে, এটা এরটা অ্যান্সার হবে। কারণ এটা কখনোই ইন্টেন্সিটির ওপর ডিপেন্ড করবে না। আমি যত ইন্টেন্সিটি বাড়াই না কেন, আমার ইলেকট্রন বাড়বে না, মানে ইলেকট্রন কখনোই বেরোবে না। ইলেকট্রনটা ডিপেন্ড করবে একটা মিনিমাম ফ্রিকোয়েন্সির ওয়েভলেন্থ বা মিনিমাম ফ্রিকোয়েন্সির লাইট বা ম্যাক্সিমাম ওয়েভলেন্থের লাইট পাঠালে, মানে এরটা অ্যান্সার হবে যদি কারেক্ট স্টেটমেন্ট হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এই টাইপের কোশ্চেনগুলো আসবে। আর বাকি সবই মোটামুটি তোমার এ থেকে কোশ্চেন এসেছে। বাকি সবই হচ্ছে তোমার ওই মানে মেকানিক্স থেকেই কোশ্চেন এসেছে। এই দেখো এসএইচও তো ছিল না, দেখো এসএইচের ইকুয়েশন দিয়ে কোশ্চেন এসেছে। তো সেই জন্য ওই আছে মানে আমাদেরকে সবই ছুঁয়ে ছুঁয়ে যেতে হবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা দেখো, তারপরে বলেছে যে এই ফটো ইলেকট্রিক এফেক্টের আবার কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ফিগার শোয়িং কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন ভার্সেস ফ্রিকোয়েন্সি অফ দ্য ইনসিডেন্ট ফোটন রিপ্রেজেন্টস দ্য আইনস্টাইন ফটো ইলেকট্রিক এফেক্ট? কোনটা? এই 1 নম্বরেরটা, তাই তো? এটা আমরা পরিষ্কার বুঝতে পারছি যে কোনটা করে, এটা একটু আগেই করলাম। 1 নম্বরেরটা, যার একটা পজিটিভ স্লোপ থাকবে আর নেগেটিভ ইন্টারসেপ্ট থাকবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে ইকুয়েশনটা হচ্ছে এই যে এই ইকুয়েশনটা। ঠিক আছে, এইটা। আচ্ছা, তারপরে এইগুলো সবই। আচ্ছা দেখো, এখানে দেখো, এটা আমি একটু পরে করাবো, কিন্তু এখানে দেখো, এখানে পার্টিকেল ইনে 1D বক্স ছিল তো সিলেবাসে, এই দেখো পার্টিকেল ইনে 2D বক্স থেকে প্রশ্ন এসছে, অঙ্ক এসেছে। ঠিক আছে, এই সবগুলো কিন্তু লেগেই থাকবে। আচ্ছা, তারপরে তো এইগুলো ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এটা হলো, ঠিক আছে, হয়ে গেল। তাহলে আচ্ছা, এই যে লাস্ট কোশ্চেনটা, ফর অ্যান ইলেকট্রন হুজ এক্সপোজিশন আনসার্টেনিটি ইজ এত, দ্য আনসার্টেনিটি ইন দ্য এক্স কম্পোনেন্ট অফ দ্য ভেলোসিটি ইন এন কি হবে? তাহলে ডেল্টা এক্স ডেল্টা পি এক্স ইকুয়ালস টু গ্রেটার দেন ইকুয়ালস টু এইচ ক্রস বাই 2। ডেল্টা পি এক্স মানে হচ্ছে এম ইন্টু ডেল্টা ভি এক্স। তাহলে ডেল্টা এক্সটা আমার বলে দিয়েছে, ডেল্টা ভি এক্সটা বার করতে হবে, তাহলে এইভাবে এসে যাবে। ঠিক আছে, তাহলে এইটা হলো আনসার্টেনিটি ইন ডেল্টা ভি এক্স। ঠিক আছে, এইটা হয়ে গেল। তাহলে এইভাবে কিন্তু আমাদেরকে এই অঙ্কগুলো তোমাদের করতে হবে। তাহলে পরিষ্কার দেখা গেল কেমন কোশ্চেন আসে। আচ্ছা, তাহলে এরপর নেক্সট কি? এরপর হচ্ছে তাহলে এতে ঢুকে যাওয়া যাক, অ্যাকচুয়াল মেকানিক্সে ঢুকে যাওয়া যাক। তাহলে অ্যাকচুয়াল কোয়ান্টাম মেকানিক্সে প্রথম হচ্ছে শরিঙ্গার ওয়েভ ইকুয়েশন। শরিঞ্জার ইকুয়েশন, তাহলে সেটাতে প্রথম কি আসে? প্রথম আসে হচ্ছে ওয়েভ ফাংশন। এই ওয়েভ ফাংশন হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে সিলেবাসেও কিন্তু একদম পরিষ্কার লেখা ছিল যে ওয়েভ ফাংশন সাই, তারপরে ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ সাই অ্যান্ড সাই স্কোয়ার, এইগুলো খুব ইম্পর্টেন্ট। তাহলে প্রথম যেটা টাইম ইন্ডিপেন্ডেন্ট শরিঞ্জার ইকুয়েশন, সেটা কি ছিল? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যদি শরিঞ্জার যদি বলে, এটা মানে আমি যখন পড়িয়েছিলাম তখনও যদি বলে যে রাইট দ্য শরিঞ্জার ইকুয়েশন, সেইটা মানে কি? সেটা মানে হচ্ছে প্রথমে রাইট দ্য শরিঞ্জার ইকুয়েশন মানেই বেসিক্যালি হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট শরিঞ্জার ইকুয়েশন, যেটা কি? যেটা হচ্ছে এইচ সাই ইকুয়ালস টু আই এইচ ক্রস ডেল সাই ডেল টি। এইটা এইচ সাই ইকুয়ালস টু আই এইচ ক্রস ডেল সাই ডেল টি
where psi, this is basically function of r and t, position and time এর ফাংশন psiটা। আর এইচটা কি, এইচগুলো এগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। এইচটা হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর, যেটা মানে হচ্ছে কাইনেটিক এনার্জি অপারেটর প্লাস পোটেনশিয়াল এনার্জি অপারেটর। এইটা যেখানে কাইনেটিক এনার্জি অপারেটরটা কি, মানে কাইনেটিক এনার্জি অপারেটর প্লাস পোটেনশিয়াল এনার্জি অপারেটর। আমি যদি মানে পোটেনশিয়াল এনার্জি অপারেটরকে এখন এক্স ওয়াই জেড কিছু লেখার দরকার নেই, কারণ এটা আমি 3Dতে লিখছি। 3Dতে লিখছি মানে অনেক কিছুতে লিখতে হবে, অনেক কিছু লিখতে হবে, সেই জন্য জাস্ট এইভাবে রেখে দিলাম। যেখানে এইটা কি, এইটাকে বলা হচ্ছে ল্যাপ্লেশিয়ান অপারেটর। এটা হচ্ছে ল্যাপ্লেশিয়ান অপারেটর বা ডেল স্কোয়ার অপারেটর। এইটা মানে কি, এইটা মানে হচ্ছে del 2 বাই del x স্কোয়ার প্লাস del 2 বাই del y স্কোয়ার প্লাস del 2 বাই del z স্কোয়ার। এটা হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর, এইটা কিন্তু মনে রাখতে হবে। আর সাইটা হচ্ছে এইভাবে আর আর টি এর ওপর ডিপেন্ড করে। আর টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন যদি লিখতে বলে তাহলে কি লিখবো, টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, তাহলে সেটা হচ্ছে এইচ সাই ইকুয়ালস টু ই সাই। তাহলে তোমাদের শুধু জ্যাম বলে না, যে কোনো পরীক্ষায়, যে কোনো কম্পিটিটিভ এক্সামে অনেক জায়গায় পরীক্ষার পর কিন্তু এও হয়, ওই কি যেন বলে ভাই, ইন্টারভিউ হয়। তাহলে সেই ইন্টারভিউতে কিন্তু খেয়াল রাখতে হবে যে তোমাকে কি লিখতে বলেছে। যদি বলে যে রাইট দ্য শ্রোডিঞ্জার ইকুয়েশন, তাহলে কিন্তু এইটা লিখতে হবে। আর যদি বলে রাইট দ্য টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, তাহলে কিন্তু এইটা লিখতে হবে। ঠিক আছে, এটা হলো। আর যদি টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ইন 1D-তে লিখতে বলে, তাহলে সেটা কি হবে, ইরেসপেক্টিভ অফ এনি সিস্টেম, সেটা হবে হচ্ছে মাইনাস এইচ কার স্কোয়ার বাই টুয়াইস এম d2 বাই dx স্কোয়ার প্লাস vx psi x ইকুয়ালস টু ই ইন্টু psi x। এইটা কি, দিস ইজ এ linear second order partial differential equation। 2 নম্বর হচ্ছে it gives the solution of basic solution of Schrödinger equation is the wave function psi। আর তারপরে কি, psi is in general complex। তাহলে psi যেহেতু in general complex, সেই জন্য আমরা কি করব, এবার থেকে সবসময় psi বলে আমাদের কোনো কিছু আমরা জানি না, সবসময় psi star psi has a physical significance, যেটা কি, যেটা হচ্ছে probability of finding the psi star psi has a physical significance which is the probability of finding the particle at point x। যদি psi star x psi x হয়, তাহলে probability of finding the particle at point x। আর যদি psi star x psi x dx হয়, তাহলে probability of finding the particle within the region x and x plus dx। এটা হচ্ছে বন্ডস probabilistic interpretation of wave function, যেটার অ্যাকচুয়ালি মানে আছে। ঠিক আছে, তাহলে এই ব্যাপারগুলো হলো। হ্যাঁ, তাহলে কি বললাম, যে psi star psi এটা বেসিক্যালি probability density, যেটা বলছে যে যদি এখানে একটা x থাকে আর এখানে একটা x থাকে, তাহলে এইটা বলছে হচ্ছে probability of finding the particle at point x, এটা হচ্ছে বন্ডস probabilistic interpretation of wave function। এটা হলো। আচ্ছা, নেক্সট কি,
নেক্সট হচ্ছে অ্যাকসেপ্টেবিলিটি ক্রাইটেরিয়া অফ ওয়েভ ফাংশন। এইটা খুব ভালো করে মনে রাখতে হবে। অ্যাকসেপ্টেবিলিটি ক্রাইটেরিয়া ভীষণ ভালো করে মনে রাখতে হবে। 1 নম্বর কি, মানে প্রথমত হচ্ছে উইদিন দ্য গিভেন ডোমেন, এই কথাটা কমন আর কি, উইদিন দ্য গিভেন ডোমেন সাই মাস্ট বি ফাইনাইট। 2 নম্বর হচ্ছে সিঙ্গল ভ্যালুড, সিঙ্গল ভ্যালুড। 3 নম্বর কি কন্টিনিউয়াস and d psi dx must be continuous। এইটা হচ্ছে অ্যাকসেপ্টেবিলিটি ক্রাইটেরিয়া ওয়েভ ফাংশন। এগুলো ভীষণ ভালো করে মনে রাখতে হবে, 3টা অ্যাকসেপ্টেবিলিটি ক্রাইটেরিয়া। এইটার ওপর ডিপেন্ড করে যে কোনো কিছু উদাহরণ দিয়ে দেবে, দিয়ে বলবে যে দেখো এটা কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল কিনা। আর এটাই দিস ইজ দ্য ফার্স্ট পস্টুলেট অফ কোয়ান্টাম মেকানিক্স। আচ্ছা, এটা হলো। এরপরে কি, এরপর কি ছিল, তারপর নর্মালাইজেশন ক্রাইটেরিয়া, অর্থোগোনালাইজেশন আর নর্মালাইজেশন ক্রাইটেরিয়া। তাহলে নেক্সট কি, নেক্সট হচ্ছে নর্মালাইজেবল ক্রাইটেরিয়া, নর্মালাইজেশন। সেটা কি, সেটা হচ্ছে ইন্টিগ্রাল ওভার অল স্পেস psi star psi dx, এটা equals to 1, then psi is normalized। এটা খুব ভালো করে মনে রাখতে হবে, এটা হচ্ছে নর্মালাইজেশন ক্রাইটেরিয়া। আর যদি এইখানে যদি এখানে আরেকটা দিতে পারে, ওই আমি যে কোশ্চেনগুলো দেখালাম তার মধ্যেই একটা কোশ্চেন ছিল যে সাই এর ভ্যালু দিয়ে দিয়েছে আর লিখে দিয়েছে যে সাই এর ভ্যালু হচ্ছে এরকম কিছু দিয়ে দিয়েছে যে এ ইন্টু সামথিং, তাহলে এখান থেকে এ এর ভ্যালু বার করতে বলেছে। তাহলে সেটা কি করতে হবে, যে টু বি নর্মালাইজ সাই স্টার সাই ডিএক্স ইকুয়ালস টু 1 হবে। তাহলে এখানে একটা এ ব্যাপারটা এর মধ্যেই চলে আসবে, সেখান থেকে যা সিম্পলিফাই করে এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে এই জিনিসটা এখানে মনে রাখতে হবে। তাহলে এটা হয়ে গেল নর্মালাইজেশন ক্রাইটেরিয়া। আর তাহলে তার মানে কি বললাম, বেসিক্যালি নর্মালাইজেশন কনস্ট্যান্ট কি হবে, নর্মালাইজেশন কনস্ট্যান্ট তাহলে কি হবে, n ইকুয়ালস টু হয় হচ্ছে 1/√of ইন্টিগ্রাল ওভার অল স্পেস psi star psi dx, এটা হয়। বা ডি টাউ যদি বলো ডি টাউ হবে, মানে যদি 3D-তে হয় তাহলে ডি টাউ। মানে এত কঠিন করে ব্যাপারটাকে ভাবতে হবে না। হ্যাঁ, তো মানে বললামই তো কিভাবে করতে হবে, ঠিক আছে। এটা হয়ে গেল। আচ্ছা, এখানে আরেকটা জিনিস মনে রাখ। আচ্ছা, এমনি এখানে কতগুলো জিনিস, যেটা হচ্ছে ওই মানে মেনলি এর সময় মনে রাখা যাবে যখন তুমি হচ্ছে গিয়ে মানে যখন এর অ্যাপ্লিকেশানগুলোতে আসবো তখন পড়লেও হবে, বাট মানে তখন বললেও হবে অ্যাপ্লিকেশানগুলোতে যখন আসবো। কিন্তু এখনও মনে রাখতে পারি যে মানে পার্টিকেল ইন এ বক্সের ওয়েভ ফাংশন সেটা নর্মালাইজ, এসএইচের ওয়েভ ফাংশন নর্মালাইজ, ফ্রি পার্টিকেল ওয়েভ ফাংশন কিন্তু নর্মালাইজ নয়। তাই ওখানে সেই বক্স নর্মালাইজেশন এসেছিল না, ওই একটা কতগুলো জিনিস, সেগুলো যখন পড়বো পার্টিকেল ইন বক্স তখন বলে দিলেও হবে। তাহলে এটা হলো নর্মালাইজেশন কনস্ট্যান্ট। আচ্ছা, এরপর অর্থোগোনালিটি কিতে কি হবে, অর্থোগোনালিটি কি হবে, যে ইন্টিগ্রাল ওভার অল স্পেস psi star m x psi n x dx ইকুয়ালস টু 0 হবে। বা dx বা d টাউ লিখে দিলেও হতো, আমি x দিয়ে লিখেছি বলে dx লিখেছি, আর 3D-তে লিখলে d টাউ লিখলাম, সেটা 0 হবে। কারণ কারণ m নট ইকুয়ালস টু n। তার মানে এখান থেকে যেটা এসেছিল একটা ক্রনেকার ডেল্টা এসেছিল, যে ডেল্টা এম এন এইটা ইকুয়ালস টু 0 হবে when m নট ইকুয়ালস টু n, আর ডেল্টা এম এন ইকুয়ালস টু 1 হবে when m ইকুয়ালস টু n, যেটাকে বলা হয়
ক্রনেকার ডেল্টা। ঠিক আছে, তাহলে এইগুলো ছিল নর্মালাইজেশন ক্রাইটেরিয়া আর অর্থোগোনাল ক্রাইটেরিয়া, এই ব্যাপারগুলো ছিল। আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ওয়েভ ফাংশন মাস্ট বি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ওয়েভ ফাংশন একই স্টেটকে রিপ্রেজেন্ট করে, সেটা আমরা দেখেছিলাম যে সাই আর সি ইন্টু সাই এরা বেসিক্যালি একই স্টেটকে রিপ্রেজেন্ট করে। সেই জন্য সবসময় কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশনকে একটা আরেকটার থেকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ওয়েভ ফাংশন হতে হবে। তাহলে এখানে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যেটা মনে রাখার, সেটা হচ্ছে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে, কখনো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হলে হবে না, কারণ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ওয়েভ ফাংশন একই স্টেটকে রিপ্রেজেন্ট করে, এইটা একটা ব্যাপার আছে। তাহলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টের ডেফিনেশন কি সেটা জাস্ট একটুখানি মানে মেমোরাইজ করে নেওয়া যাক। লিনিয়ারলি ডিপেন্ডেন্ট and independent কেমন ছিল, যে যদি psi equals to c1 f1 plus c2 f2 plus dot 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 plus cn fn এরকম হয় and psi equals to 0 only when c1 equals to c2 equals to c3 equals to cn dot 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 equals to cn equals to 0, then এই f1 f2 dot 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 fn are linearly independent function। এইটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন হতে গেলে যদি তাদের লিনিয়ার কম্বিনেশন দিয়ে একটা টোটাল ফাংশনকে লেখা হয়, এবার সেই ফাংশনটা 0 হবে যখন এদের কোফিশিয়েন্টগুলো প্রত্যেকে আলাদা আলাদা করে 0 হবে, তাহলেই একমাত্র লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। আর যদি এরকম হয় যে psi equals to 0 বাট c1 equals to c2 equals to c3 equals to dot 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 equals to cn not equals to 0, এটা যদি হয় মানে এরা প্রত্যেকে সমান বাট এরা 0 না, এরকম যদি হয় মানে দে আর নট সাইমালটেনিয়াসলি 0, তাহলে দেন f1 f2 fn আর linearly dependent function। ঠিক আছে, তাহলে এইটা আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। এবং দেখো সেই জন্য সেই পার্টিকেল ইন এ বক্সের ক্ষেত্রে যখন করেছিলাম যে যখন আলটিমেটলি সাইয়ের ভ্যালুটা বেরোলো একটা প্লাস একটা মাইনাস, আমরা প্লাসটাকেই নিলাম বাই কনভেনশন, তার কারণ হচ্ছে মাইনাসটাও নিতেই পারতাম, অসুবিধা কিছু নেই, কারণ ওটাতে জাস্ট একটা -1 দিয়ে গুণ হয়ে আছে, তার মানে তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশন যারা একই স্টেটকে রিপ্রেজেন্ট করবে, সেই জন্য যে কোনো একটা নিলেই হলো। এবার মাইনাসটাকে বয়ে নিয়ে কেন চলবো, তাই প্লাসটা নিলাম। ঠিক আছে, এটা হলো। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট, এটা একটু আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে কি, এরপরে আর কি মানে আর কিছুই না, এরপরে ওই আর কি এরপরে ওই সিস্টেমের মধ্যে ঢুকে যেতে হবে, মানে সে পার্টিকেল ইন এ বক্স, তারপরে পরপর ওই সিস্টেমগুলোর মধ্যে ঢুকে যেতে হবে, আর কিছুই না, মানে মোটামুটি মানে অবধি ওয়েভ ফাংশন অবধি হয়ে গেল। এরপর এরপর হচ্ছে মানে ফার্স্ট পস্টুলেট অবধি হয়ে গেল, এরপর হচ্ছে ওইগুলোতে ঢুকে যেতে হবে অপারেটর মানে কি সেকেন্ড পস্টুলেট, থার্ড পস্টুলেট, ফোর্থ পস্টুলেট অ্যান্ড ফাইনালি পার্টিকেল ইন এ বক্স, ওই ব্যাপারগুলোতে ঢুকে যেতে হবে। ওইটা পরের দিন স্যার বলবে। ঠিক আছে, তাহলে এই যতটুকু বললাম এক্সট্রা, তার উপরে কিছু কোশ্চেন দেখে নেওয়া যাক, 10 মিনিট সময় আছে তার মধ্যে। তাহলে
এ দেখো এখানে বলেছে দ্য ওয়েভ ফাংশন অফ এ পার্টিকেল, দ্য ওয়েভ ফাংশন অফ এ পার্টিকেল মুভিং ইন এ রিং ইজ এটা বলে দিয়েছে ওয়্যার ফাই ইজ দ্য পোলার অ্যাঙ্গেল, দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল ইন এ স্মল ইন্টারভাল ডি ফাই, সেটা কি হবে মানে ডি ফাই যেখানে ফাইটা হচ্ছে π/2, এই মানে ওই যে যেমন এক্সে বলে দিলাম না সাই স্টার এক্স সাই এক্স ডিএক্সটা হচ্ছে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল অ্যাট পয়েন্ট এক্স, এখানে বলেছে অ্যাট পয়েন্ট ফাই ইকুয়ালস টু π/2তে ওকে পাওয়ার প্রবাবিলিটি কত। তাহলে ফাই স্টার ফাই ডি ফাই করবো বা ফাই স্টার ফাই করলেই হতো, ফাই স্টার ফাই করবো করে এইটা মানে ডি ফাইটা না নিয়ে বেড়ালেও হতো, কোনো অসুবিধা নেই। জাস্ট ফাই স্টার ফাই এটা করলাম, করে ফাইয়ের জায়গায় আমি জাস্ট এই π/2 বসিয়ে দিতাম, দিলে এইটা হবে। অবশ্যই এখানে বলেছে ফাইন্ডিং দ্য পার্টিকেল ইন এ স্মল ইন্টারভাল ডি ফাই ওয়েন ফাই ইকুয়ালস টু π/2, সেটা অবশ্য বলেছে। হ্যাঁ মানে এই যে এখানে ফাই ইকুয়ালস টু π/2টা বসাতে হতো। আচ্ছা এখানে ফাই ইকুয়ালস টু π/2টা বসাতে হতো, তাহলে যেটা আসতো সেটা হচ্ছে, বা এইভাবেও রেখে দিতে পারি, অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে এই যে e⁻-2i5 e+2i5 কেটে গেল, তার মানে d5/2π থাকলো, এইটা হচ্ছে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল এই অ্যাট এতে। এটা অবশ্যই এখানে যেটা কোশ্চেন দিয়ে দিয়েছে সেইভাবে মেটাতে হবে তো, কারণ এখানে উত্তর দিয়ে দিয়েছে সেই জন্যই এটা করেছি। হ্যাঁ নইলে ফাইয়ের এখানে একটা ভ্যালুটা বসিয়ে দেওয়া উচিত ছিল, নইলে π/2 বলেছে কেন, কিন্তু এইখানে যেমন উত্তর দিয়েছে সেই অনুযায়ী মেলাতে হবে, সেই জন্য এইটা আসলো। এই টাইপের কোশ্চেন কিন্তু আসবে, ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। আচ্ছা তারপরে আর কি, এই যে যেটা বলছিলাম, এই যে দেখো সাই ফাই এর এক্সপ্রেশন দিয়ে দিয়েছে, নর্মালাইজেশন কনস্ট্যান্ট বার করতে বলেছে। তাহলে এই যেভাবে করব অত কঠিনভাবে না ভেবে সিম্পল একদম ভেঙে করতে শুরু করব। আর এখানে রেঞ্জ বলে দিয়েছে 0 থেকে 2π, তাহলে 0 থেকে 2π এর মধ্যে ইন্টিগ্রেশন করছি, এ স্কোয়ারটা বাইরে বেরিয়ে আসবে, e⁻im⁵ এর কমপ্লেক্স কনজুগেট হবে e⁻-im⁵ প্লাস im⁵ কেটে গিয়ে 1 হলো, সেখান থেকে হচ্ছে +-1/√2π, ঠিক আছে, এটা হয়ে গেল। আচ্ছা তারপরে এইগুলো আর কি। আচ্ছা আচ্ছা দেখো এইখানে একটা কোশ্চেন দিয়েছে, এটা কি, আচ্ছা এটা হচ্ছে সেকেন্ড পস্টুলেটের কোশ্চেন। আচ্ছা এইটা কি বলেছে যে ফাংশন এইটা হ্যাজ এ মিনিমাম ভ্যালু এত, দ্য সেকেন্ড ডেরিভেটিভ অফ দ্য ফাংশন, এটা অঙ্কের কোশ্চেন, কিন্তু এই কোয়ান্টাম মেকানিক্সে আমরা প্রচুর অঙ্ক করি বলে এই টাইপের কোশ্চেন, যে এইটার হ্যাজ এ মিনিমাম ভ্যালু এত, দ্য সেকেন্ড ডেরিভেটিভ বার করতে বলেছে। তাহলে এটার প্রথমে ফার্স্ট ডেরিভেটিভ করবো, বলেছে দ্য সেকেন্ড ডেরিভেটিভ অফ দ্য ফাংশন অ্যাট দ্য মিনিমাম, মানে s ইকুয়ালস টু -1/√2তে ওই আমার সেকেন্ড ডেরিভেটিভ বার করতে হবে। তাহলে প্রথমে ফার্স্ট ডেরিভেটিভ করব, তারপরে তার সেকেন্ড ডেরিভেটিভ করব, করে এই যে এটা আসলো তাতে ওই x ইকুয়ালস টু -1/√2 বসিয়ে দিলেই মিনিমাম ভ্যালু এসে যাবে। এগুলো খুবই সোজা, এগুলো এত কিছু নেই, খুবই সোজা এগুলো। হ্যাঁ তাহলে এই টাইপের কোশ্চেন। আচ্ছা এইগুলো তো সব ওই পস্টুলেটগুলো পড়ালে বোঝা যাবে। আচ্ছা ওয়েভ ফাংশনের কোশ্চেন আপাতত চোখে পড়ছে না, কিন্তু ওয়েভ ফাংশনের কোশ্চেনও প্রচুর দেয়, ঠিক আছে। তাহলে এই হচ্ছে গিয়ে মোটামুটি ব্যাপার। আর এর পরের দিন থেকে তাহলে স্যার পড়াবে। ওয়েভ ফাংশনের কোশ্চেন আপাতত চোখে পড়ছে না, এই যেরকম কিছু অঙ্কের কোশ্চেন দিয়েছে, কিছু ম্যাট্রিক্সের কোশ্চেন দিয়েছে, ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু বার করার কোশ্চেন, এগুলো মেনলি আমরা কোয়ান্টাম মেকানিক্সেই পড়ি তো সেই জন্য এখানেই লিখে দিয়েছি। আচ্ছা এই দেখো psi xyz describes the wave function of a particle, the probability of finding the particle between x plus dx, y plus dy, z plus dy can be expressed as, কোনটা হবে এইটা, এটা কোনটা হবে, অবশ্যই এটা হবে, এই যে মড অফ, মানে এটা বলেছে দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল এই রিজিয়ানে, সেটা কি হবে সাই স্টার সাই, তো তাহলে সাই স্টার সাই মানে, তার মানে এখানে যেহেতু আমার সাই স্টার সাই মানে কি, মানে যদি আমার বলে দিত এক্স ওয়াই আর জেডে পাওয়ার প্রবাবিলিটি কত, তাহলে আমি এইটা বলতাম, এই প্রথমটা বলতাম,
যে সাই স্টার এক্স ওয়াই জেড সাই এক্স ওয়াই জেড, এইটা এখানে বলেছে যে এক্স এক্স প্লাস ডিএক্স ওয়াই ওয়াই প্লাস ডিওয়াই আর জেড জেড প্লাস ডিজেড, তার মধ্যে একে পাওয়ার প্রবাবিলিটি কাটো। তাহলে মড অফ সাই এক্স ওয়াই জেডটা স্কোয়ার ডিএক্স ডিওয়াই ডিজেড, এইটা হবে। অবশ্য describe the way for the probability of finding the particle, এইটা মনে হয় এমএস কিউ, জানো তো, এটা হচ্ছে এমএস কিউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো দুটোই একটা উত্তর দেওয়া আছে, সেটাই আমি বলতে চাইছিলাম। ঠিক আছে, দেখো দুটোই কিন্তু হতে পারে, বুঝতে পেরেছো? তাহলে এইরকম ছোট ছোট জিনিস কিন্তু আসবে। এই দেখো এটাও হতে পারে এটাও হতে পারে, তো এইটা মানেই তো এইটা, এটাকে মড দিয়ে লিখেছে, এটাকে ভেঙে লেখা হয়েছে। ঠিক আছে, এইটা। আর যদি বলতো অল স্পেসে পাওয়ার প্রবাবিলিটি কত, তাহলে এই ইন্টিগ্রেশনটা হতো। ঠিক আছে, তাহলে সেইভাবে হতো। আচ্ছা, তারপরে এইগুলো সব আছে, এইগুলো ব্যাস হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই টাইপের কোশ্চেন কিন্তু আসবে, বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে এই হলো ব্যাপার।